আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা DS-160 ফর্মটা ফিল আপ করতে পারি। আর যদি আমাদের কাছে যথেষ্ট পরিমাণে সময় থাকে তাহলে আমরা পাশাপাশি ডিএস ফর্মটা ফিল আপ করার পাশাপাশি যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স থেকে থাকে সেটা দেওয়ার চেষ্টা করব। তো সবার আগেই চলে যাওয়া যাক, আমরা রেকর্ডিংটা শুরু করি। দেন সবার আগেই আমরা চলে যাব DS-160। তো অনেকেই জানে না যে কোন ওয়েবসাইটে যাবে। তো সবথেকে সহজ উপায় হচ্ছে যে আপনি যদি না জানেন কোন ওয়েবসাইটে আপনি যে ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তো সেক্ষেত্রে আমরা সবাই জানি যে আমরা যে ভিসা অ্যাপ্লিকেশনটা US F1 ভিসার জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন বা F2 বলেন, ভিসা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে থাকি সেটাকে DS-160 ফর্ম বলে। তো সকল ভিসার জন্য এই DS-160 ফর্মটা হয়ে থাকে। তো DS-160 আপনি শুধু জাস্ট DS-160 সার্চ করলে গুগলে কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, যে এই যে ওয়েবসাইটটা আছে এখানে, সেকেন্ড যে ওয়েবসাইটটা আছে travel.state.government, এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন। আমার ইন্টারনেট ওয়াইজ হয়তো আসতে লেট হতে পারে, সেটা আপনারা আপনাদের যাদের ইন্টারনেট ভালো, যেখানে ইন্টারনেট ভালো সেখানে আপনারা আরও সুন্দর বা দ্রুত করতে পারবেন। আচ্ছা, আমরা এখন চলে আসলাম, সেকেন্ড অপশনটাতে ছিল না, প্রথম অপশনটাতে ছিল। আমরা এখন চলে আসলাম এখানে। আচ্ছা, এখানে লেখাই আছে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট কনসুলার ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন সেন্টার, অ্যাপ্লাই ফর নন ইমিগ্রেন্ট ভিসা। তো এখানে আপনি নন ইমিগ্রেন্ট ভিসার জন্য যে ভিসা অ্যাপ্লিকেশন সেটা এখান থেকেই আপনাকে পূরণ করতে হবে। হ্যাঁ, আর যারা ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। সেটার জন্য একটা আলাদা ভিডিও করে আলাদাভাবে দেখাতে হবে। যেহেতু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে যারা F1 স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে তাদেরকে ওয়ে বলা বা গাইডলাইন দেওয়া। সো আমার ব্যাপারটা একটু আলাদা। আচ্ছা, দেন আমরা আসি এখানে সিলেক্ট একটা লোকেশন আমরা সিলেক্ট করতে হবে যে আমরা কোথা থেকে আমরা অ্যাপ্লিকেশনটা করব। তো সেটা অবশ্যই বাংলাদেশ অ্যান্ড কি ঢাকা। করলে হচ্ছে এটা পেজটা একটু রিফ্রেশ করবে। দেন আমরা এই যে এখানে যে কোডটা দেখাচ্ছে সেটা আপনাকে বসাতে হবে। এটা হচ্ছে 6JU8 অ্যান্ড দেন স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন। হ্যাঁ, কিভাবে কিভাবে আমরা স্টার্ট, এখানে যদি না আসে তাহলে আপনারা আবার সুন্দর করে হচ্ছে, এটা অনেক সময় আসবে না কারণ ডিএস পোর্টালটা সবসময় হচ্ছে রিফ্রেশ হতে থাকে। যার কারণে যদি আপনি কখনো যদি কোনো কিছু না বুঝেন বা না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি রিফ্রেশ হবে, পাশাপাশি আবার নতুন করে শুরু করবেন। যাক, তো এখানে হচ্ছে ওদের একটা কম্পিউটার ফ্রড অ্যান্ড অ্যাবিউজ অ্যাক্ট নোটিশ, এখানে ওদের নোটিশটা দেওয়া আছে, এটা আপনারা পড়ে নেবেন। পড়ে নিলে একটু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। তারপরে ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। এটা যদিও ওয়াশিংটনের, কিন্তু আমাদের দেশেরও আলাদা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই অ্যাগ্রি দিয়ে দিবেন আপনারা। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা হচ্ছে এইটা, এই যে এই ইউর অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার সব সময় লাগবে। হ্যাঁ, তো আপনারা তাহলে কি করতে পারেন এই আইডিটা, তো এই আইডিটা হয় হচ্ছে এটা আপনারা এখান থেকে কপি করে এটা হচ্ছে যে কোনো একটা আলাদা একটা জায়গায় নোট করে রেখে দিতে পারেন। হ্যাঁ, অথবা আপনারা এটাকে সব সময় যাতে আপনাদের কাছে থাকে এই জন্য আপনারা কি করতে পারেন, একটা কোথাও কলম দিয়ে লিখে নিয়ে রাখতে পারেন। অথবা এটা পাশাপাশি আপনারা প্রিন্ট করে রাখতে পারেন, যেমন প্রিন্ট অ্যাপ্লিকেশন আইডি দিলে এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ, তা আমি প্রিন্ট করে রাখলাম যাতে করে আমার এটা সবসময় মনে থাকে, আপনাদের সুবিধার্থেও হোক বা যেভাবেই হোক, যাতে সবসময় এটা মনে থাকে। এই অ্যাপ্লিকেশন এটা যদি আপনারা ভুলে যান তাহলে কিন্তু আপনারা আপনাদের ডিএস ফর্মটা বা ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু পরে রিট্রিভ করতে পারবেন না। এমনকি আপনার প্রতি পদে পদে ভিসা অ্যাপ্লিকেশনের প্রতি পদে পদে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের লাগবে। হ্যাঁ, আমি চেষ্টা করব এই ভিডিওটা যতটুকু শর্টকাটভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো আমরা আলাদাভাবে দেখব। তারপরে আসি আমরা, এখানে সিকিউরিটি কোয়েশ্চেন আছে। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সিকিউরিটি কোয়েশ্চেনটা কেন দেওয়া থাকে? সিকিউরিটি কোয়েশ্চেনটা দেওয়া থাকে যাতে করে যদি আপনি কখনো কোনো কিছু আপনি চেঞ্জ করতে চান, আপনার ভিসা অ্যাপ্লিকেশনে কোনো ইনফরমেশন আপনি পরিবর্তন করতে চাচ্ছেন বা এডিট করতে চাচ্ছেন, তখন আপনি কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চনটা দিয়ে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা রিট্রিভ করতে পারেন। সাবমিট করার পরও আপনি রিট্রিভ করতে পারবেন। তো আমরা এখানে কি লেখা আছে, হোয়াট ইজ দ্য গিভেন নেম অফ ইউর মাদার্স মাদার।
তো মাদার্স মাদার, আমি যদি আমার মাদার্স মাদারের নামে লিখি তাহলে সেখানে লিখতে পারি আমি যে নুরুন নাহার। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে সব কিছু কেন বড় হাতের আসে। ইউএস ভিসা অ্যাপ্লিকেশনে সব কিছু বড় হাতের আসে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপরে তো আমি এখানে আমার নানুর নাম অর্থাৎ মায়ের নাম দিলাম নুরুন নাহার অ্যান্ড কন্টিনিউ। আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেল। আমরা এখানে যা ইনফরমেশন দেওয়ার তা ইনফরমেশন আমরা এখানে দিব। তো আসুন আমরা কী কী ইনফরমেশন এখানে দিতে পারি। তো সবার আগে আপনাদের হচ্ছে ইনফরমেশন 1, দ্যাট ইজ পার্সোনাল ইনফরমেশন। হ্যাঁ, তো পার্সোনাল ইনফরমেশন মানে কি, মানে সম্পূর্ণ আপনার ইনফরমেশন। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখবেন যে গিভেন নেম, হ্যাঁ, গিভেন নেম আর সারনেম। হুম, সারনেম বলতে আমরা কি বুঝি, আমাদের পাসপোর্টে কি লেখা আছে যে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। হ্যাঁ, কিন্তু এখানে ইউএসএতে হিসাব অনুযায়ী গিভেন নেম দেওয়া হচ্ছে আগের আমাদের যে নামের অংশটা থাকে সেটা হচ্ছে গিভেন নেম, পরেরটা হচ্ছে সারনেম। সো এখানে আবার ওরা হেল্প হিসেবে লিখে দিছে যে এন্টার অল সারনেমস অ্যাজ লিস্টেড অন ইউর পাসপোর্ট। আচ্ছা, গিভেন নেম। আচ্ছা, এখানে যদিও এই হেল্পটা অতটা কাজে আসে না, তবে মনে রাখবেন, যেমন আমার নাম যদি বলি, আমার নাম হচ্ছে আবরার জাহিন, তো আমার গিভেন নেমটা হবে আবরার আর সার নেমটা হবে জাহিন। হ্যাঁ, আর ফুল নেমটা আপনার নেটিভ অ্যালফাবেটে দিয়ে দিবেন, যেটা আমি এখন দিব না। যেমন নেটিভ অ্যালফাবেট মানে হচ্ছে বাংলায়, ঠিক আছে? এটা আপনারা দিতে চাইলেও দিতে পারেন, না দিতে চাইলেও নাও দিতে পারেন, তবে দিলে বেটার, অবশ্যই দিলে বেটার। আর যদি আপনারা না দিতে চান, জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন, ব্যাস, আর কিছু না। আর তবে দিবেন, আমি বলবো যে অবশ্যই দিবেন। আমার এখানে আমি বাংলা টাইপ, আমার এই পিসিটা নতুন, যার কারণে আমি বাংলা টাইপের জন্য এখনও কিছু করিনি, যার জন্য এখানে আমি দিচ্ছি না। কিন্তু আপনারা দিয়ে দিবেন অবশ্যই। এখানে জাস্ট নেটিভ নেটিভ মানে আপনারা বাংলায় এখানে লিখে দিবেন, আপনাদের নামের যে বানান সেটা এখানে বাংলায় সুন্দর করে লিখে দিবেন। আচ্ছা, ডাজ নট অ্যাপ্লাই। দেন হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার নেমস। তো এটা হচ্ছে কাদের জন্য, এটা হচ্ছে যাদের যাদের বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ব্যবহার করে থাকে, যেমন আমার নাম আপনার জানেন, কিন্তু আমি কোথাও তন্ময় ব্যবহার করতে পারি বা সামথিং লাইক দিস, কিন্তু এগুলো নর্মালি আমাদের ক্ষেত্রে কোনো কাজে আসে না, তো আমরা দিব না। তবে যদি কেউ ব্যবহার করে থাকেন কোনো ডকুমেন্টে, যদি আপনার এক্সট্রা কোনো নাম থেকে থাকে, তাহলে অবশ্যই ইয়েস দিয়ে নামটা দিবেন। হ্যাঁ, ইয়েস দিলে আপনার অপশন চলে আসবে, আর যদি নো দেন তাহলে নাই, গেল সেটা। দেন আমাদের সেক্স, আমি মেল, আপনি ফিমেল হলে ফিমেল। ম্যারিচুয়াল স্ট্যাটাস, আমি ম্যারিড, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল। ডেট অফ বার্থ, প্লেস ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনি, আপনার যে ডেট অফ বার্থ থাকে সেই ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। তো সিটি ঢাকা, এটা জাস্ট হচ্ছে একটা হিসাবে, জাস্ট শো আপনাদের মতো করে দিবেন। স্টেট প্রভিনেন্স, আমার প্রভিন্স আমাদের নাই, সো এটা বাদ। কান্ট্রি রিজিয়ন অবশ্যই বাংলাদেশ দিবেন আপনারা। শেষ। এখানে আসুন, এই যে আমি ইনফরমেশনগুলো লিখলাম, হ্যাঁ, এখানে আমি যে ইনফরমেশনগুলো দিলাম, এখানে কি আমার কোনো কিছু করার আছে কিনা? তো এখানে করার একটা জিনিসই আছে, যখনই আপনি এরকম একটা পেজ, প্রত্যেকটা পেজে অল্প অল্প কিছু ইনফরমেশন দেওয়া যায়, যখন আপনি পেজটা ফিল আপ করবেন, এরপর আপনি কি করবেন, সাথে সাথে হচ্ছে নিচে গিয়ে আপনি সেভ করে ফেলবেন, এই যে সেভ অপশনটা আছে, সেভ করে ফেলবেন। তো এখানে আমার নিশ্চয়ই কোনো একটা কিছু মিসিং আছে যেটা অবশ্যই লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ এ টেলিকোড দ্যাট রিপ্রেজেন্টস ইউর নেম, দ্যাট ইজ সিম্পলি নো। আমাদের দেশে এটা কোনো কাজে আসে না, এগুলোকে এলায়াস বলে থাকে, এগুলো আমাদের দেশে কোনো কাজে আসবে না, তো এটা নো দিয়ে দিবেন আপনারা। শেষ। আমার এই যে পেজটা, যে ইনফরমেশনগুলো আমি দিলাম সেটা সেভ হয়ে গেছে। এখন সেভ কনফার্মেশন, এখানে আপনি অ্যাপ্লিকেশন থেকে এক্সিটও হতে পারবেন, আবার কন্টিনিউ করতে পারবেন। তো অবশ্যই আমরা কন্টিনিউ করব, কিন্তু এখানে একটা লেখা, এই লেখাটা আমরা পড়ে দেখি। ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড টু দ্য ডাটাবেস, আমাদের অ্যাপ্লিকেশনটা সেভ হলো ফর দ্য নেক্সট 30 days। হ্যাঁ, you will be able to retrieve your application from the database by providing the application ID and answering security questions। আচ্ছা, তো আপনি যখন একটা ডিএস ফর্ম ক্রিয়েট করবেন, খুলবেন, তখন আপনি 30 দিন সময় পাবেন এই ডিএস ফর্মটা ফিল আপ করে ফুললি সাবমিট করার। আচ্ছা, তো এখানে আবার একটা কথা আছে, ধরুন আপনি আপনার ইন্টারভিউ 1 মাস পরে, আপনি এখনই ডিএস ফর্মটা সাবমিট করলেন, আবার 1 সপ্তাহ পরে আপনার একটা ভুল মনে পড়লো যে হায় হায় আমি একটা ভুল জিনিস দিলাম,
আমি এখন কি করব? তো তখন আপনারা কি করবেন? আপনারা আবার রিট্রিভ করবেন। রিট্রিভ করলে আপনাদের ওই অ্যাপ্লিকেশনটাই আপনারা রিট্রিভ করবেন। সকল ইনফরমেশন আগের জায়গায় থাকবে। শুধু আপনার যে অ্যাপ্লিকেশন আইডি মানে DS-160 যে অ্যাপ্লিকেশন আইডিটা ওটা চেঞ্জ হয়ে যাবে। তো নতুন যে নাম্বারটা আসবে ওটা আবার আপনারা নোট ডাউন করে রেখে দিবেন, কারণ তখন ওইটা আবার ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আপনি যদি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যেতে চান, এখন যদি আর করতে না চান তাহলে এক্সিট অ্যাপ্লিকেশনে যাবেন। আর যদি আপনারা কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ অ্যাপ্লিকেশনে যাবেন। পার্সোনাল ইনফরমেশন 1 আবার দেখে নেবেন, বারবার দেখবেন যাতে কোনো রকমের কোনো ভুল ত্রুটি না থেকে থাকে। দেন আমরা নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন 2। সেখানে আপনি আপনার ন্যাশনালিটি দিবেন। এখানে আমরা সহজেই বাংলাদেশ দিয়ে দিতে পারি, বাংলাদেশ। ডু ইউ হোল্ড অর হ্যাভ ইউ হেল্ড এনি ন্যাশনালিটি আদার দ্যান দ্য ওয়ান ইন্ডিকেটেড অ্যাবভ ন্যাশনালিটি। তো এই এই ইংরেজি লেখাটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে আপনার ডুয়াল ন্যাশনালিটি আছে কিনা। আমাদের দেশের অনেকেই আছে, বিশেষ করে অনেকে হিন্দু আছে যাদের কিন্তু ন্যাশনালিটি ইন্ডিয়ানও আছে। তো যাদের আছে তারা আপনারা ইন্ডিয়ান দিবেন, এখানে ইয়েস দেওয়ার পরে ইন্ডিয়ান দিবেন। আর যদি না থাকে অথবা যদি আপনাদের যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি সে দেশের পাসপোর্টের ইনফরমেশন এখানে দিবেন, বা ইয়েস বা নো দিবেন। আর আমাদের কারো থাকবে না, তো আমরা নো দিব। দেন আসেন, আর ইউ আর পার্মানেন্ট রেজিডেন্ট অফ এ কান্ট্রি আদার দ্যান ইউর কান্ট্রি? নো, আমরা শুধুমাত্র বাংলাদেশি রেজিডেন্ট। যারা বাংলাদেশের বাইরের অন্যান্য কান্ট্রির রেজিডেন্স আছে তাদের জন্য এখানে ইয়েস হবে। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এখানে আমাদের যে এনআইডি নাম্বারটা আছে সেটা দিবেন। এনআইডি নাম্বার মনে হয় 12 সংখ্যার বা 8 সংখ্যার, আমি ঠিক শিওর জানি না, যেটাই হোক সেটা আপনারা দিবেন। আমি এক্ষেত্রে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিলাম। আপনাদের অবশ্যই আমাদের ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা এখানে দিতে হবে, যেটাই আপনারা দেন। ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমাদের কারোই থাকবে না। ইউএস ট্যাক্স পেয়ার আইডি নাম্বার, এটা আমাদের কারোই থাকবে না। সো আমি সেভ দিয়ে দিলাম। নেক্সটটাতে আমরা চলে যাব। অ্যাগেন কন্টিনিউ অ্যাপ্লিকেশন, আবার আগে জায়গাতে চলে আসলাম। নেক্সট, সেভ করা ছাড়া, ধরুন সাপোজ আপনি সেভ করা ছাড়া আপনি পরের ইনফরমেশনে চলে গেলেন, হ্যাঁ, আপনার কিন্তু ইনফরমেশনগুলো থাকবে, চলে যাবে না। কিন্তু আপনি অবশ্যই খেয়াল করে করে প্রতিটা পেজ বা প্রতিটা ইনফরমেশন, এই যে এখন আমি যে ট্রাভেল ইনফরমেশনের যে পাতাটাতে আছি, এই পাতাতে যখন আমি আসি তখন আমি এই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে আমি একবার রিভিউ করব যে এগুলোকে সব সঠিক ইনফরমেশন দিলাম কিনা আমি। এরপরে আমি সেভ করব। সেভ করার পরে আমি কন্টিনিউ দিব, আমি এক্সিট দিব না, কন্টিনিউ দিব। অনেক সময় মনে রাখবেন আপনি কাজ করতে করতে ভিসা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে করতে আপনাকে বের হতে বলবে, ঠিক আছে, বা আপনাকে বের করে দিবে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনি বের হবেন, বের হয়ে আবার ঢুকবেন, সমস্যা নেই। আসেন, এবার হচ্ছে ট্রাভেল ইনফরমেশন। এখানে হচ্ছে পারপাস অফ ট্রিপ টু দ্য ইউএস। এখানে সবার জন্য আলাদা আলাদা হবে, তবে আমাদের জন্য হচ্ছে একাডেমিক অর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, যেটা এফ হয়। আর এখানে যারা স্টুডেন্ট ভিসায় যাচ্ছেন, F1 হিসেবে যাচ্ছেন, অর্থাৎ আপনি পড়াশোনার জন্য যাচ্ছেন, তাদের জন্য F1 হবে। আর যারা হাজব্যান্ড বা ওয়াইফ, মেইন ক্যান্ডিডেট বা মেইন স্টুডেন্টের হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে যাবেন, তাদের জন্য হচ্ছে স্পাউস অফ এন F1 অর্থাৎ F2। আর যারা বেবি তাদের জন্য আলাদা আলাদা টিএস হবে, তাদের জন্য হচ্ছে চাইল্ড অফ এন F1। ওকে, তো এখানে আমি কিছুই দিব না, এখানে জাস্ট আমি F1 দিব। F1 দিলে আপনাদের আর কিছু লাগবে না। আর যদি আপনাদের এখানে F1 এর বাইরে যদি অন্য কোনো ইনফরমেশন দেন তাহলে তাদের নাম দিতে হবে। আচ্ছা, হ্যাভ ইউ মেড এনি স্পেসিফিক ট্রাভেল প্ল্যানস? তো এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমাদের দেশে যদিও আমরা বেশিরভাগ সময় দেখা গেছে যে আমরা কোনো ট্রাভেল প্ল্যান থাকে না। তো ট্রাভেল প্ল্যানটা কি? দেখা গেল যে আপনি আম, বিমানের টিকিট বুক করে ফেলছেন, হ্যাঁ, বিমানের টিকিট বুক করে ফেলছেন, তারপরে আপনি সব কিছু হাউজিং ঠিক করে ফেলছেন, সব কিছু ঠিক করে ফেলছেন, কিন্তু এখনও ভিসা পান নাই। সেক্ষেত্রে আপনি হ্যাভ ইউ মেড স্পেসিফিক ট্রাভেল প্ল্যানস দিবেন। তবে কেউ যদি কোয়েশন করে থাকেন যে এই অপশনটা ইয়েস দিলে ভালো না নো দিলে ভালো, তাহলে এটা আসলে কোনো ইয়েস দিলেও ভালো না, নো দিলেও ভালো না, এমন কোনো সিচুয়েশন নেই। এটা জাস্ট হচ্ছে একটা সিচুয়েশন, এটা দেখে আপনাকে ভিসা দিবে না। তো এটা আমরা নোই দিব। তবে ইয়েস দিলে আমি দেখাই দিচ্ছি, ইয়েস দিলে ডেট অফ অ্যারাইভাল, আপনি কোন দিন ইউএসএতে ঢুকবেন সেটার ইনফরমেশন, ফ্লাইট নাম্বার, তারপরে অ্যারাইভাল সিটি, কোন শহরে আপনি ইউএসের কোন শহরেতে নামবেন সেটা, ডেট অফ ডিপার্চার, আপনি আবার ইউএস থেকে কখন দেশে ফিরে যাবেন সেটা। আর ডিপার্চারে যদি ফ্লাইট থেকে থাকে তাহলে ডিপার্চারের ফ্লাইট নাম্বারটাও আপনি
এখানে দিবেন। আর ডিপার্চার সিটিটাও যদি বলতে পারেন তাহলে দিবেন। প্রোভাইড দ্য লোকেশনস ইউ প্ল্যান টু ভিজিট ইন দ্য ইউএস। এখানে দিবেন হচ্ছে যে লোকেশনগুলোতে আপনি যাবেন, এগুলো নর্মালি হয়ে থাকে ট্যুরিস্ট ভিসার জন্য, এগুলো আমাদের জন্য না। আমরা নো দিয়ে দিব জাস্ট সহজে। এখানে আসে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল। এখানে আপনি কি দিবেন? ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভালটা হচ্ছে কি, যে আপনি কখন আপনার ইচ্ছা আপনি ইউএসএতে আসবেন বাংলাদেশ থেকে। তো এখানে আপনাকে ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনার ক্লাস শুরু হবে 15 আগস্ট, হ্যাঁ। তো 15 আগস্ট যখন আপনার ক্লাস শুরু হবে তখন আপনি কখন ইন্টেন্ডেড দিবেন? স্বাভাবিক, একজন স্টুডেন্ট একটা নতুন দেশে আসে, তার কিছু সময় লাগবে এই দেশটার সাথে বা কালচারের সাথে, পরিবেশের সাথে মানায় নিতে। তো অবশ্যই আপনি চেষ্টা করবেন 2 সপ্তাহ আগে দেওয়ার, হ্যাঁ। তাহলে আপনি 15 তারিখে যদি আপনার ক্লাস শুরু হয় তাহলে আপনি দিবেন কি 1 আগস্ট। আমি এখানে দিই 1 আগস্ট দিই, 1 আগস্ট 2024। আচ্ছা। ইন্টেন্ডেড স্টে অফ লেংথ, এখানে কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার প্রোগ্রামের উপরে। ব্যাচেলর হলে 4 বছর অথবা 5 বছর, আর পিএইচডি হলে 5 বছর, তারপরে মাস্টার্স হলে 2 বছর। আর এখানে ইয়ার্স দিয়ে দিবেন, ব্যাস, আর কিছু না। তো দেওয়ার পরে এখানে সরাসরি চলে আসবে এই অপশনটা, যখন আপনি ফিল আপ করবেন তখনই চলে আসবে যে অ্যাড্রেস হোয়ার ইউ উইল স্টে ইন দ্য ইউএস। আপনি যখন ইউএসএ আসবেন তখন কোথায় থাকবেন সেই ইনফরমেশনটা আপনি এখানে দিবেন, যেটা খুবই সিম্পল। ধরুন অনেকে জানে না, যে যেমন আমি এখানে দিলাম 1480 ওয়েস্ট সেন্টার স্ট্রিট, স্টেডিয়াম ওয়ে অ্যাপার্টমেন্টস। আচ্ছা, আচ্ছা। তো এখানে সেট সিটি, স্টেট, এটা হচ্ছে আমি আমার ক্ষেত্রে যা দিচ্ছি সেটা দিচ্ছি আমি। জিপ কোড আই থিঙ্ক ইটস 84720। আচ্ছা। তো এখানে এটা হচ্ছে আমি আমার ইনফরমেশনটা দিলাম, বা আমি যেখানে আছি সেটার ইনফরমেশনটা দিলাম। তো আপনারা যারা এখনো হাউজিং ঠিক করেন নাই, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে কি আপনারা এখানে ইউনিভার্সিটি অ্যাড্রেস দিয়ে দিবেন। তাহলে হচ্ছে কি যে ইউনিভার্সিটির ডর্মে থাকার অপশন আছে বা ইউনিভার্সিটির আশেপাশে থাকার অপশন আছে, ইউনিভার্সিটি দিয়ে দিবেন। আর যাদের হাউজিং অলরেডি আপনারা ঠিক করে ফেলছেন, হয়তো কারো বাসা, হয়তো কারো ডর্ম, হয়তো কারো অফ ক্যাম্পাস হাউজিং, সেই অ্যাড্রেসটা আপনারা নিয়ে নেবেন, অনলাইন থেকে নিয়ে এখানে বসাই দিবেন। আর এখানে সিম্পল, এগুলো কোনো আহামরি কোনো ব্যাপার না, তবে এখানে ইনফরমেশন অবশ্যই দিতে হবে। পার্সন এন্টিটি পেইং ফর ইউর ট্রিপ, আপনার যে ট্রিপটার জন্য সেটার জন্য কে পে করবে? আচ্ছা। তো নর্মালি আমরা যারা স্টুডেন্ট, আমাদের সবার স্পন্সর থেকে থাকে। তো যেহেতু আমাদের স্পন্সর থেকে থাকে তাহলে সেখানে আমরা কি দিব? অবশ্যই আমরা আদার পার্সন দিয়ে থাকবো, যেহেতু আমরা স্টুডেন্ট। যারা ট্যুরিস্ট বিষয়ে যাচ্ছে বা বিজনেসের জন্য যাচ্ছে তাদেরকে, তাদের বা গভর্নমেন্ট থেকে যাচ্ছে তাদের জন্য প্রেজেন্ট এমপ্লয়ার অথবা আদার কোম্পানি স্ল্যাশ অর্গানাইজেশন, এগুলো হবে। বাট আমাদের জন্য হবে কি আদার পার্সন, দেন আমরা তাদের ইনফরমেশন দিব। অনেকেই আছে যে তারা নিজের সেভিংস দিয়ে ইউএসএ পড়াশোনা করতে আসবেন, যেটা আসলে অনেক টাফ, কারণ কারোই এত বেশি সেভিংস থাকবে না। এখানে আসি আপনি কত কত লক্ষ টাকা খরচ করবেন, এখানে অনেক টাকা, মানে এখানে স্পন্সর লাগবেই আপনাকে, হ্যাঁ। তো এমনকি যাদের কোনো ডেফিসিট নাই তারাও হচ্ছে অবশ্যই স্পন্সর একজন রাখা বেটার, কারণ এখানে আসলে অনেক খরচ হবে, এটা ভিসা অফিসারও জানে। তো এখানে আমরা সেলফ দিব না, সবসময় আদার পার্সন দিব। আর তবে কেউ কেউ আছে তারা সেলফ দিয়ে থাকে। আদার পার্সন, আদার পার্সন দেওয়ার পরে ওই পার্সনটার নাম চলে আসবে। তো সেম আমি এখানে আমার নাম দিয়ে দিলাম, কিন্তু আমার নাম তো আর এটা না, এটা যেটা আসে এটা হচ্ছে, অনলাইন নর্মে, এটা এটা হচ্ছে লেংথ অফ স্টে। আচ্ছা, এটা হচ্ছে ইংরেজির সাথে অন্যান্য যে বিভিন্ন ভাষার যে শব্দগুলো সেগুলো আর কি, যে এটা হচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে কার্যকরী না, এটা আমাদের কখনো কাজে আসবে না। এরকম উইন্ডো আসলে জাস্ট কেটে দিবেন, ডিলিট করে দিবেন। দেন তারপরে আমি আমার নামগুলো পূরণ করে দিলাম, টেলিফোন নাম্বার দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস না থাকলে ডাজ নট অ্যাপ্লাই দিয়ে দিবেন, আর ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিবেন। রিলেশনশিপ টু ইউ, এখানে আপনার না, অবশ্যই এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন না। একটা জিনিস ক্লিয়ার করে দিই, এখানে যদিও আমি আমার নাম লিখছি, কিন্তু এখানে হচ্ছে যে আপনার স্পন্সর,
যে আপনার খরচ বহন করবে, যে যদি আপনার খরচ বহন করার দরকার হয়, যে খরচটা বহন করতে হবে সে সেটা যে বহন করবে তার ইনফরমেশন দিবেন এটা। তা ওনার নাম, ওনার সারনেম অর্থাৎ ওনার নামের পিছনের অংশ, আর ওনার গিভেন নেম ওনার প্রথম নামের প্রথম অংশ, ওনার টেলিফোন নাম্বার, ওনার ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে রিলেশনশিপ টু ইউ, আপনার সাথে রিলেশনশিপ। তো আমাদের ক্ষেত্রে নর্মালি হচ্ছে কি প্যারেন্ট হয়ে থাকে, যাদের বাবা মা নাই, ভাই বোন স্পন্সর হবে তাদের জন্য আদার রিলেটিভ আছে, আদার আছে, ফ্রেন্ড আছে, স্পাউস আছে, চাইল্ড আছে, যেটা আপনাদের সিচুয়েশন ওয়াইজ আপনাদের সাথে যেটা কার্যকরী হবে সেটা। Is the address of the home of the party paying for your trip the same as your home or mailing address? তো এখানে ইয়েস দিবেন না নো দিবেন। তো এটা হচ্ছে যে যে আপনার স্পন্সর তার বাসার ঠিকানা কি আপনার যে বাসার ঠিকানা একই ঠিকানা কিনা, বা আপনারা কি একই বাসায় থাকেন কিনা। তো নর্মালি এটা আমাদের ক্ষেত্রে ইয়েসও হয়, আবার অনেকের ক্ষেত্রে নো হয়। তো ইয়েস হইলে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে না, আর যদি নো হয় তাহলে তার বাসার ইনফরমেশন আপনারা এখানে দিয়ে দিবেন সেমভাবে, মানে আপনার স্পন্সরের বাসার ইনফরমেশন দিয়ে দিবেন, সিটি ইনফরমেশন দিয়ে দিবেন, স্টেট বা প্রভিন্স এটা আমাদের কাছে অ্যাপ্লাই করা না, পোস্টাল কোড দিয়ে দিবেন, রিজিয়ন হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ। তা আসুন আমরা এখানে আপাতত ইয়েস দিয়ে আমরা এখানে সেভ করে চলে যাই, পরের স্টেপে চলে যাই। আচ্ছা, তো আমার এখানে কেন নিচ্ছে না, এখানে যদি আপনাদের এখানে কোনো লেখা আসে, এরকম লাল অক্ষরে যদি কোনো লেখা আসে এটা পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে ইনফরমেশনে কোথাও খালি আছে কিনা বা ভুল আছে কিনা। তো আমি যেমন হচ্ছে ইমেল অ্যাড্রেস ইজ ইনভ্যালিড, সো এখানে আমি ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড দিছি, যে তীর চিহ্ন দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসটা আমি ভুল দিছি, এই জন্য হচ্ছে ওরা নিতে চাচ্ছে না। টেলিফোন নাম্বারটাও ভুল দিছি, এই জন্য নিতে চাচ্ছে না। তো আমি এখানে আমার কোনো ইনফরমেশন দিব না, কারণ এটা কিছু প্রাইভেসির ব্যাপার আছে, আমি অবশ্যই আমার ওই নিরাপদ দূরত্বটা বজায় রাখবো। আর আমি সেভ করছি, সাপোজ আমি সেভ করলাম, আপনারাও সেভ করবেন, আমি নেক্সট ইনফরমেশনে চলে যাব। তো অনেকেই আছে এখান থেকে যদি নেক্সট ইনফরমেশনে যেতে না পারেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আচ্ছা, না এখানে ওরা আমাকে নেক্সটে যেতেই দিচ্ছে না, তো হয়তো দিবে না, আমাকে টেলিফোন নাম্বার অবশ্যই দিতে হবে, তাহলে আমি আমার একটা টেলিফোন নাম্বার আমি দিয়ে রাখি। লেটস সি এটা 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 নেয় কি না। হ্যাঁ নিচ্ছে, @gmail.com দিলে নিচ্ছে। হ্যাঁ, তো আচ্ছা, তারপরে আমরা ট্রাভেল কম্পানিয়ন্সে চলে যাই, যে আপনি কি একা যাচ্ছেন নাকি সাথে কেউ যাচ্ছে, এই জিনিসটা হচ্ছে এখন ব্যাপার। তো আমাদের নর্মালি কি থেকে থাকে, আমাদের নর্মালি আমরা একাই আসি, তবে যদি আপনাদের সাথে আপনাদের স্পাউস থাকে, বাচ্চা থাকে, তাহলে আপনারা এখানে আলাদা ইনফরমেশন দিতে পারেন। তবে এখানে আমাদের নর্মালি হচ্ছে আমরা সিঙ্গেল আসি, তো সিঙ্গেল আমরা নো দিব, আর যদি ইয়েস দিয়ে থাকি তাহলে হচ্ছে আর ইউ ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ অর্গানাইজেশন। তো নর্মালি এটা যেহেতু আমাদের স্টুডেন্ট ভিসার জন্য সেখানে হচ্ছে নো হবে। আর এখানে এন্টার পার্সনস ট্রাভেলিং উইথ ইউ, সো আপনার সাথে যে আসবে ইউএসএতে তার ইনফরমেশন এখানে দিবেন। অ্যাগেইন নামের পিছনের অংশ, নামের সামনের অংশ, দেন রিলেশনশিপ, ব্যাস আর কিছু না। আমি এখানে জাস্ট নো দিয়ে দিব, নো দিয়ে আমি পরের অপশনে চলে যাব। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার সিচুয়েশনের সাথে, আপনার যে সিচুয়েশন সেই সিচুয়েশন ওয়াইজ আপনারা ইনফরমেশন প্রোভাইড করবেন এখানে। আচ্ছা, এখানে কি প্রিভিয়াস ইউএস ট্রাভেল ইনফরমেশন, আপনারা অতীতে ইউএসএতে আসছেন বা কোনো কাজে ছিলেন তারা এখানে ইয়েস দিবেন, আর যারা ছিলেন না তাদের এখানে সবই নো হবে। হ্যাভ ইউ এভার বিন ইন দ্য ইউএস, আপনি যদি ইউএস কখনো না আসেন তাহলে নো হবে, আসলে ইয়েস হবে। হ্যাভ ইউ এভার বিন ইস্যুড অ্যান ইউএস ভিসা, অবভিয়াসলি নো হবে যেহেতু আপনারা স্টুডেন্ট, আর যারা আসছেন তাদের জন্য ইয়েস হবে। হ্যাভ ইউ এভার বিন রিফিউজড এ ইউএস ভিসা অর বিন রিফিউজ অ্যাডমিশন, সো এখানে একটা কথা আছে, যারা রিফিউজড তাদের ক্ষেত্রে এখানে ইয়েস হবে, যারা একবার রিফিউজড হয়েছে তাদের ক্ষেত্রে এখানে ইয়েস হবে। তো তারা কিভাবে এক্সপ্লেনটা করবেন, যে এখানে যে একটা এক্সপ্লেন চাচ্ছে সেটা কিভাবে করবেন। তো এখানে এক্সপ্লেনটা এভাবে করবেন যে আপনাকে একটা লেটার দেওয়া হয়েছে, অবশ্যই নর্মালি এটা আমাদের স্টুডেন্টদের জন্য যখন তারা রিফিউজড হয় 214B লেটারটা দিয়ে থাকে। তো আপনারা 214B লেটারটা এখানে মেনশন করবেন। পাশাপাশি আপনারা এটাও মেনশন করতে পারেন যে আপনারা কি কি মনে হয় আপনার কাছে, যে আপনার ডকুমেন্টে কোনো সমস্যা ছিল, আপনি নার্ভাস ছিলেন, আপনি সিক ছিলেন, অসুস্থ ছিলেন, যার কারণে আপনি ইন্টারভিউতে ভালো ইন্টারভিউ দিতে পারেন নাই,
প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারেন নাই, তা এরকম কিছু হতে পারে। এখানে আপনি দিবেন যে রিফিউজড আন্ডার 214 বি letter, and I was nervous, so I could not answer questions properly. সো এরকম একটা এক্সপ্লেন আপনারা দিতে পারেন, শর্ট একটা এক্সপ্লেন, কারণ এগুলো বসে বসে পড়বে না বিষয় অফিসার। রিফিউজ আন্ডার 214 বি লেটার অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ নার্ভাস সো আই কুড নট অ্যান্সার কোয়েশ্চেন্স প্রপারলি। সো এরকম একটা আপনারা দিয়ে দিবেন, এক্সপ্লেনেশন আপনারা দিয়ে দিবেন। এটা যে কোনো এক্সপ্লেনেশন হতে পারে। এই এক্সপ্লেনেশনগুলো কখনোই বিষয় অফিসাররা পড়ে না। বিষয় অফিসাররা অ্যাটমোস্ট দেখবে যে আপনি কেন রিফিউজড হয়েছেন বা কোন লেটারে রিফিউজড হয়েছেন, এতটুকু। তারপরে হ্যাজ এনিওয়ান এভার ফিল্ড অ্যান ইমিগ্রেশন পিটিশন অন ইউর বিহাফ। তো আমাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে প্রায় অনেকেরই আত্মীয় স্বজন ইউএসএতে আছে। তো যাদের আত্মীয় স্বজন ইউএসএতে আছে এবং তারা কখনো না কখনো কোনো পিটিশন করছে, অথচ তারা জানে না বা এরকম কিছু, তাহলে অবশ্যই জেনে নেবেন যে আপনার কোনো পিটিশন আছে কিনা। আর পিটিশন বলতে কি বোঝায়, যে দেখা গেল যে ইউএস সিটিজেন, আমার আত্মীয় ইউএস সিটিজেন, তো তার আত্মীয় হিসাবে আমাকে ইউএসএতে নেওয়ার জন্য একটা আবেদন সরকারের কাছে করছে, তো এটাকেই বলে পিটিশন। তো এখানে নর্মালি আমাদের নো হবে, তবে অনেকের ক্ষেত্রে ইয়েস হবে। অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন, এখানে ভুল ইনফরমেশন দিবেন না, মিথ্যা ইনফরমেশন দিবেন না, কারণ এটা আপনারই বিপদ হয়ে দাঁড়াতে পারে। এখানে দিবেন যে এখানে আপনারা যে পিটিশন হচ্ছে আপনাদের পক্ষ হয়ে যে পিটিশন দিয়েছে তার ইনফরমেশন দিবেন। আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আঙ্কেল হতে পারে। মাই আঙ্কেল ইজ অ্যান ইউএস citizen since 2010 and in 2014 he submitted পিটিশন। আমার বানানগুলো হচ্ছে, কারণ এখানে সবকিছু বড় হাতের, তো আমি বানানগুলো ঠিকমতো বুঝে উঠতে পারতেছি না। সাবমিটেড পিটিশন ফর মি অ্যান্ড মাই মাদার। এরকম মানে এটা হচ্ছে আপনাদের সিচুয়েশনের উপরে, আপনাদের যে পিটিশন করছে সে কবে পিটিশন করছে, কখন পিটিশন করছে, আর কার কার জন্য করছে, এটা জাস্ট এখানে ইনফরমেশন দিয়ে দিবেন, সেভ দিয়ে দিবেন, ব্যাস। এখানে আর কোনো ঝামেলা নেই। আমরা কন্টিনিউ করে পরের ইনফরমেশনে চলে যাব। অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। আচ্ছা, তো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার, আমি এই অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার এতটুকুতে আজকের এই ভিডিওটা বা ছোট, আমি প্রত্যেকটা 2টা ভিডিও করব, প্রথম অংশ সেকেন্ড অংশ। চেষ্টা করব যে মাঝামাঝি পর্যায়ে ভিডিওটা বন্ধ করার, কারণ একসাথে বড় ভিডিও অনেকের কাছে বোরিং লাগতে পারে। তো অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বারে এখানে আপনি আপনার ইনফরমেশন দিবেন। তো এখানে আসলে কোন ইনফরমেশনটা দিবেন, অবশ্যই যে ইনফরমেশনটা আপনার পাসপোর্টে দেওয়া আছে সেটাই দিবেন আপনি। তো আপনার পাসপোর্টে যদি থেকে থাকে যে সুদারাম থানা মাইজদি, এরকম যদি আপনার কিছু থেকে থাকে তা আপনি এরকম দিবেন। স্ট্রিট লাইন 2 আছে, এখানে স্ট্রিট অ্যাড্রেস যেটা থাকবে আপনার বি ব্লক সামথিং, এরকম কিছু আপনি দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার না। মানে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যে ইনফরমেশন, আপনার পাসপোর্টের যে অ্যাড্রেস সেটাই আপনি এখানে দিবেন। সিটি হচ্ছে ঢাকা বা নোয়াখালী, যেটাই হোক। স্টেট প্রভিন্স অ্যাগেন ডাজ নট অ্যাপ্লাই। পোস্টাল অ্যান্ড জিপ কোড আপনি যা ভালো লাগে সেটা দিতে পারেন। 3400 দিলাম আমি। কান্ট্রি রিজন অবশ্যই এখানে বাংলাদেশ। আচ্ছা, মেইলিং অ্যাড্রেস, তো অনেকেই বলে থাকেন, প্রশ্ন করে থাকেন যে আচ্ছা ভাইয়া মেইলিং অ্যাড্রেসটা কী দিব আমরা। তো মেইলিং অ্যাড্রেস বলতে আসলে এত আহামরি কিছু নেই, আমাদের দেশে মেইল করা হয় না নর্মালি এখনকার বর্তমান যুগে, তবে ইউএসএতে কিন্তু এখনও মেইল চলে। তো মেইলিং অ্যাড্রেসটা ওই জন্য ওরা এখানে দিয়ে থাকে। তো মেইলিং অ্যাড্রেসটা আপনাদের যেহেতু ডিএস ফর্মে চায়, আপনারা অবশ্যই মেইলিং অ্যাড্রেসটা ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, যে আমার মেইলিং অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম। প্রাইমারি ফোন নাম্বার, তো এখানে ফোন নাম্বারগুলো আপনারা দিয়ে দিবেন। অবশ্যই মনে রাখবেন যে ফোন নাম্বার, অ্যাগেন ফোন নাম্বারটা হচ্ছে যতগুলো ফোন নাম্বার আপনাদের আছে ততগুলো ফোন নাম্বার আপনারা এখানে দিবেন। আর এখানে আমাদের এক্সট্রা ফোন নাম্বার নাই ধরে নিলাম আমরা, তার মানে নাও দিয়ে দিলাম। হ্যাভ ইউ এভার ইউজড এনি আদার ফোন নাম্বার ইন দ্য লাস্ট 5 ইয়ার্স। তো গত 5 বছরে আপনার যা ফোন নাম্বার ছিল সবগুলোর ইনফরমেশন আপনারা এখানে দিবেন, আর যদি না থাকে দিবেন না।
আর একটা জিনিস, যদি আপনি আপনার ফোন নাম্বারগুলো যদি কোনো একাডেমিক কাজে ব্যবহার না করে থাকেন অথবা কোনো ডকুমেন্টের কাজে ব্যবহার না করে থাকেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনাকে দিতে হবে না। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা দিবেন, আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনারা দিবেন। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। হ্যাভ ইউ ইউজড এনি আদার ইমেল অ্যাড্রেস ইন দ্য লাস্ট 5 ইয়ার্স? যা যা ইমেল অ্যাড্রেস ইউজ করছেন তা ইনফরমেশন এখানে দিবেন, কোনো কিছু হাইড করবেন না, কারণ আপনি কোনো চুরি করতে যাচ্ছেন না, এখানে হাইড করার কিছু নেই। বরং যত ইনফরমেশন দিবেন তত ভালো, কারণ তত বেশি ভিসা অফিসারের চোখে পড়বে যে বাবা ছেলেটা বা মেয়েটা অনেক ইনফরমেশন দিচ্ছে, কোনো কিছু হাইড করা নেই। আসুন, তারপরে সোশ্যাল মিডিয়া, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, বিকজ সোশ্যাল মিডিয়া অনেকেই কিন্তু দিতে চায় না। তো দেখুন, আমরা যতই সোশ্যাল মিডিয়াতে ইউএসকে গালাগালি করি না কেন বা যেটাই করি না কেন, এরা কিন্তু এগুলো নিয়ে কিছু মনে করবে না, যদি না আপনি ডেথ টু আমেরিকা টাইপের কোনো কিছু বলবেন তাহলে হচ্ছে সমস্যা, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো মানে আপনি টেরোরিস্ট টাইপের কোনো কিছু যদি করেন তাহলে হচ্ছে আপনার ওই পোস্টগুলো ডিলিট করে দিবেন, তাহলে তারপরে সোশ্যাল মিডিয়া দিবেন। আর যদি টেরোরিস্ট টাইপের কোনো কিছু বা কমেন্ট বা কোনো কিছু যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। এমনি তো ওরা তো এগুলো নিয়ে ফাইন্ড আউট করতে যাবে না, এটা হচ্ছে কমন বিষয় যেটা, সেটা আর কি। এখানে আমি ফেসবুক দিব, ফেসবুক দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ার। তো সোশ্যাল মিডিয়া আইডেন্টিফায়ারটা আপনারা কীভাবে পাবেন? এটা ইউজার নেম হতে পারে, আপনার প্রোফাইলের লিঙ্ক হতে পারে, এটা আপনার ইচ্ছা। আপনি চাইলে প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন এখানে বা ইউজার নেম দিতে পারেন। তো ইউজার নেম এমনও হতে পারে যে আবরার জাহিন তন্ময়, এরকম একটা ইউজার নেম হতে পারে। তো আপনি ইউজার নেম চাইলে প্রত্যেকটা ফেসবুক, লিঙ্কডইন, তারপর আপনার ইনস্টাগ্রাম, সব কিছুতে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলের যে ইয়েটা আছে, এই যে ইউজার নামটা আছে, এটা কিন্তু আপনারা সেটিংসে যায় ঠিক করে নিতে পারেন বা এডিট করতে পারেন। না সেটা কীভাবে করবেন সেটাই আপনারা যে কোনো ইউটিউব ভিডিও থেকে আপনারা সহজে করে ফেলতে পারবেন। আপনারা অ্যাড অ্যানাদার দিবেন, অ্যাড অ্যানাদার দিয়ে হচ্ছে এভাবে ইনফরমেশন দিবেন। তো চেষ্টা করবেন যা ব্যবহার করছেন 5, 6টা, 7, 8টা যা ব্যবহার করছেন সবগুলো ইনফরমেশন দিতে, এমনকি ইউটিউব চ্যানেল থাকলে সেটাও দিবেন। আমার ক্ষেত্রে নাই, আমি দিচ্ছি না। ডু ইউ উইশ টু প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট এর প্রেজেন্স অন? তো এখানে অনেকগুলো, এখানে একটা ব্যাপারটা হচ্ছে কি যে এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের কোনো নাম দেওয়া নাই, যেগুলো এগুলোর বাইরে যেগুলো আপনারা ব্যবহার করেন সেটার ইনফরমেশন আপনি এখানে দিবেন। তো ইয়েস দিবেন, ইয়েস না হলে নো দিবেন। এখানে জাস্ট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ওই একই জিনিস, ইউজার নেম আর হ্যান্ডেল একই জিনিস, এখানে আপনি নো দিবেন, নো দিয়ে আপনি সেভ দিয়ে নেক্সট ইয়াতে চলে যাবেন। আচ্ছা, নেক্সট ইনফরমেশনে আমরা যাই, পাসপোর্ট ইনফরমেশন। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা সেকশন, এর থেকে ইম্পর্ট্যান্ট আর কোনো সেকশন নেই। হ্যাঁ, তো আজকে এই ভিডিওটাতে আমরা পাসপোর্ট ইনফরমেশন দিয়ে শেষ করব। তো এই ইনফরমেশনটাতে আপনারা পাসপোর্ট ইনফরমেশনে অবশ্যই আপনাদের পাসপোর্টের যে টাইপ, তো আমাদের নর্মালি আমরা যারা স্টুডেন্ট তাদের সবারই রেগুলার হবে, কারো ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল কিছু হবে না, রেগুলার হলে রেগুলার। পাসপোর্ট ডকুমেন্ট আপনি সামথিং পাসপোর্ট ডকুমেন্ট আপনি দিলেন, মানে পাসপোর্ট নাম্বার যেটা আর কি, বা ট্রাভেল ডকুমেন্ট নাম্বার বলতে পাসপোর্ট নাম্বারটাই বোঝায়। পাসপোর্ট বুক নাম্বারটা অনেকেই কনফিউজ থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে পাসপোর্টের কোনো বুক নাম্বার নাই, সো এটা দিতে হবে না। কান্ট্রি অথরিটি বাংলাদেশ, অবশ্যই যেখান থেকে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে। সিটি ঢাকা, অবশ্যই আমরা ঢাকা দিব, অথবা এখানে আপনারা ডিআইপি ঢাকা দিতে পারেন, বাট দরকার হয় না ঢাকা। স্টেট প্রভিন্স ইফ শোন অন পাসপোর্ট, কোনো দরকার নাই, এখানে দেওয়া লাগে না বা এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কান্ট্রি রিজিয়ন অবশ্যই বাংলাদেশ। ইস্যুয়েন্স ডেট, তো আপনার পাসপোর্টে যদি আপনার পাসপোর্টে যে মেইন ইনফরমেশনের পেজটা থাকে, যে মেইন 2টা পাতা থাকে, ওখানের মধ্যে কিন্তু কত তারিখে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে সেটা লেখা আছে, তো সেটা আপনারা দিয়ে দিবেন। আর এক্সপায়ারি ডেটটাও আপনারা দিয়ে দিবেন। এক্ষেত্রে মনে রাখবেন, চেষ্টা করবেন আপনাদের পাসপোর্টটা যাতে অবশ্যই 10 বছর মেয়াদি হয়, কারণ দেশে আসবেন, দেশের বাইরে আসবেন, এসে হচ্ছে আপনারা এরপরে পাসপোর্ট নিয়ে প্যারা নেবেন, এগুলো হবে না, ঠিক আছে? এগুলো হওয়া ভালো না। তো মানে এগুলো আপনারই সমস্যা হবে। দেখা গেল যে আপনার পাসপোর্টের মেয়াদ আছে 4 বছর, আপনি বলবেন যে ধরো 10 বছর করার কী দরকার, আমি পরে এসে রিনিউ করব। না রে ভাই, আপনি দেশের বাইরে আসলে আপনার শুধু পরে ঝামেলা পোহাতে হবে, এর থেকে ভালো আপনি 10 বছর মেয়াদি পাসপোর্টটা করে নিয়ে আনবেন, ব্যাস।
হ্যাভ ইউ এভার লস্ট এ পাসপোর্ট অর হ্যাড ওয়ান স্টোলেন? যদি কারো পাসপোর্ট হারাই যায় বা হারানো থাকে সেক্ষেত্রে তারা ইয়েস দিবেন, এখানে পাসপোর্ট নাম্বার দিবেন, এক্সপ্লেন করবেন। হ্যাঁ, তো অনেকেই বলেন যে ভাই আমি পাসপোর্ট অতীতে হারাইছি, তা এখন আমি কি করব? তো পাসপোর্ট নাম্বারও আমার মনে নেই। হ্যাঁ, স্বাভাবিক পাসপোর্ট নাম্বার অনেক সময় মনে না থাকতে পারে। তো তারা কি করবেন, আপনি পাসপোর্ট হারানোর পরে যে জিডি করছেন, অনলাইন বলেন অফলাইন বলেন, যে জিডি করছেন ওই জিডির একটা কপি নিয়ে যাবেন ইউএসএতে, ইউএস অ্যাম্বাসিতে একটা কপি নিয়ে যাবেন, দ্যাটস এনাফ, আর আপনার কিছু লাগবে না। তো আমাদের ক্ষেত্রে আমাদের পাসপোর্ট স্টোলেন হয় নাই, আমরা নো দিয়ে আমরা আপাতত সেভ দিয়ে ফেলবো। তো এই ভিডিওটাতে আমরা এই অংশটাতে আমরা এতটুকু পর্যন্ত রাখবো। বাকি সেকেন্ড ভিডিওটাতে আমরা ইউএস কন্ট্যাক্ট ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, ওয়ার্ক, এডুকেশন, ট্রেনিং, সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, স্টুডেন্ট স্ল্যাশ এক্সচেঞ্জ ভিসা, এখানে হচ্ছে আমাদের সেভিস ইনফরমেশনগুলো দিতে হবে, সেটা আমরা আলাদা একটা ভিডিওতে দিব। একসাথে বড় ভিডিও করতে চাই না, তাই আপাতত এই ভিডিওটাতে আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি। আর আপনারা যদি এখনই যদি ডিএস ফর্ম ক্রিয়েট করতে চান করতে পারেন। আপনারা ডিএস ফর্ম ফিল আপ করার জন্য 1 মাস সময় পাবেন। জাস্ট আপনাকে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা বা ডিএস কনফার্মেশন নাম্বার যেটা থাকে সেটা সবসময় মনে রাখতে হবে, আর যে সিকিউরিটি কোয়েশ্চনটা ছিল সেটা আপনাকে মনে রাখতে হবে। তো আসুন আমরা একটা কাজ করি, আমরা সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই যে আপনারা কীভাবে ওই ধরুন আপনারা আবার রিট্রিভ করবেন কীভাবে। আচ্ছা, নন ইমিগ্রেন্ট, এখানে আমরা আসি। আচ্ছা, আবার ওই পেজে আমরা চলে আসলাম, শুরুর পেজে। সেমভাবে আমরা হচ্ছে এখানে বাংলাদেশ কোডটা আমরা লিখি K3J89, দেন আমরা হচ্ছে রিট্রিপে চলে যাব। এখানে কি স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন, আপনি তো অলরেডি একটা অ্যাপ্লিকেশন শুরু করছেন, আপনার দরকার নেই, আপনি রিট্রিপ করবেন। তো রিট্রিপ অ্যান অ্যাপ্লিকেশনে চলে যাব, গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি এই যে আমি এখানে নোট ডাউন করে রাখছি, এটাকে আমি কপি করব, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করে আমি রিট্রিভ অ্যাপ্লিকেশনে যাব, যাওয়ার পরে ফার্স্ট লেটার্স অফ সারনেম। তো সারনেম বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, সারনেম বলতে আমরা বুঝি যে পিছনের নাম। হ্যাঁ, তো সারনেম আমরা সাফিক্স প্রিফিক্স পড়ছি না, তো প্রিফিক্স হচ্ছে কি আগের অংশ, সাফিক্স হচ্ছে পরের অংশ। তো আপনার সারনেম হিসেবে আমার সারনেম হচ্ছে এখানে আমি জাহিন দিছিলাম, ইয়ার অফ বার্থ আমি মেবি 2001 দিছিলাম, কত দিছি আমি ভুলে গেছি। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি ডেট অফ ইয়ার অফ বার্থ সঠিকটা দিবেন, তারপরে সারনেম নামগুলো সঠিকভাবে দিবেন, কারণ এটা কিন্তু আপনার পড়ার লাগবে। এখানে হচ্ছে নুরুন নাহার যেটা আমি দিছিলাম, দেখি আসে কিনা, চলে আসছে। তো ইনফরমেশনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এভাবেই কিন্তু আপনি এখন আপনি চাইলে ব্যাকেও যেতে পারেন। আপনি চাইলে এখন আপনি তো শুরু করছেন, হ্যাঁ, আপনি তো একটা অ্যাপ্লিকেশন শুরু করছেন, চাইলে আপনি পিছনে যেতে চাচ্ছেন আপনি যেতে পারবেন। আপনি সেখানে গিয়ে এক্সিট দিবেন, এখানে হচ্ছে ইউ আর অ্যাটেম্পটিং টু ন্যাভিগেট টু এ পেজ আউটসাইড ইউর ডিএস অ্যাপ্লিকেশন। ওকে ফাইন, আমরা সেখানেই যাব, আমাদেরকে আবার সেখানে ঢুকতে হবে। সেমভাবে আপনারা হচ্ছে এখানে বাংলাদেশ ঢাকা, এখানে কোড নাম্বার চলে আসছে CBPNA, রিট্রিভ অ্যান অ্যাপ্লিকেশন আইডি আমার কপি করা ছিল, আমি পেস্ট করে দিই, পেস্ট করে রিট্রিভ দিয়ে দিই, সারনেম জাহিন, ইয়ার অফ বার্থ দিয়ে দিলাম 2001, গিভেন নেম নুরুন নাহার, আমার নানুর নাম, আপনারাও এরকম নানুর নাম দিতে পারেন, বান্ধবীর নাম দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তো এই আমি কিন্তু এখন পিছনে আসতে পারতেছি। হ্যাঁ, গেটিং স্টার্টেড দেওয়ার দরকার নেই, কারণ ওটা হচ্ছে একদম শুরুর পেজ। আপনারা পার্সোনাল ইনফরমেশনে চলে যেতে পারবেন ক্লিক করে, তারপরে পার্সোনাল ইনফরমেশন 2তে চলে যেতে পারবেন ক্লিক করে, এখানে আপনারা সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন। ট্রাভেল ইনফরমেশনে চলে যেতে পারেন, সব ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সেক্টরে গিয়ে কিন্তু চেক করে নিতে পারেন যে আপনাদের সিচুয়েশন কী বা কী কী ইনফরমেশন আপনারা দিলেন। আপনাদের মাথায় রাখতে হবে যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য 30% ভিসা রেশিও বা ভিসা পাওয়ার ক্ষেত্রে 30% ডিপেন্ড করবে আপনাদের ADS ফর্ম। তো কেন আমি বাকি এই যে 4টা বা 5টা সেক্টর আছে আলাদা ভিডিও করার চেষ্টা করব, সেটা হচ্ছে এই 5টা ইনফরমেশন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আপনাদেরকে কখনো আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা আলাদা একটা ভিডিওতে দেখাবো। তবে আপনারা শুরু করেন, যারা হচ্ছে ডিএস ফর্মটা সাবমিট করবেন বা ফিল আপ করবেন তারা এখন
এই এতটুকু পর্যন্ত শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই ইংরেজি যাদের বুঝতে সমস্যা আছে তারা অবশ্যই ইংরেজিতে আর একটু বেটার হওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি অবশ্যই যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করবেন। একটা জিনিস বলি যে আপনাদের এই ডিএস ফর্ম একবার যদি ডিএস ফর্ম কেউ ফিল আপ করে তাহলে সেটা 1 বছর পর্যন্ত থাকে। তার মানে আপনার যদি আজকে যদি আপনার ইন্টারভিউ হয়, আজ থেকে 1 বছর আগের ফিল আপ করা ডিএস ফর্ম দিয়েও কিন্তু আপনি ইন্টারভিউ দিতে পারবেন আজকে। তো 1 বছরের বেশি হলে, বেশি সময় যাওয়ার পরে ডিএস ফর্মটা মুছে যায়। তো 1 বছর পর্যন্ত আপনাদের সময় থাকে ডিএস ফর্ম, তাই ডিএস ফর্ম নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর 30 দিন সময়ের ভিতরে আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, আদারওয়াইজ যা কষ্ট করে ইনফরমেশন যা দিয়েছেন সব কিছু চলে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা এটা চালু করে নিই। আচ্ছা, আমরা শেষে কতটুকু ছিলাম? আমরা ছিলাম হচ্ছে আমাদের পাসপোর্ট পর্যন্ত, পাসপোর্ট ইনফরমেশন পর্যন্ত আমরা ছিলাম। এখন আমরা আসবো ইউএস কন্ট্যাক্ট ইনফরমেশনে। ইউএস পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন, ডিএস 160, কন্ট্যাক্ট পারসন অর্গানাইজেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, তো এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি যে ইউনাইটেড স্টেটসে আসতেছেন বা আপনি যে ইউএসএতে আসতেছেন, ইউএসএর আপনার পয়েন্ট অফ কন্ট্যাক্ট কী আছে বা কে আছে যার কাছ থেকে আপনার ব্যাপারে ইনফরমেশন জানতে পারবে। তো আমরা যারা স্টুডেন্ট, আমাদের কাছে, আমাদের জন্য তার অন্য কোনো অপশন থাকে না। তো আমাদের জন্য অপশন একটাই, সেটা হচ্ছে ডিএসও ইনফরমেশন দেওয়া। তো ডিএসও বলা যায়, অথবা আপনারা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অ্যাডভাইজারও বলতে পারেন, অথবা বলতে পারেন ইন্টারন্যাশনাল অ্যাডমিশন অফিসিয়াল বলতে পারেন। আপনার I-20তে যার ইনফরমেশন দেওয়া আছে তার সেই হবে আপনার কন্ট্যাক্ট পারসন। হ্যাঁ, তো সেখানে আমি ধরলাম তার অ্যালাইস, গিভেন নেম মেনিয়া ধরলাম। হ্যাঁ, মেনিয়া। অর্গানাইজেশন নেম দিবে আপনার ইউনিভার্সিটি, সাপোজ ক্যান্ট স্টেট ইউনিভার্সিটি। ক্যান্ট স্টেট ইউনিভার্সিটি সাপোজ, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, তারপরে রিলেশনশিপ টু ইউ। হ্যাঁ, তো এখানে আসবে কি? এখানে আসবে হচ্ছে স্কুল অফিসিয়াল, অফকোর্স স্কুল অফিসিয়াল আসবে। অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অফ পয়েন্ট অফ কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার যার ইনফরমেশন দিলেন তার অ্যাড্রেস কি আর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ইনফরমেশন কি। তো এখানে আপনি তো ওনার ফোন নাম্বার জানেন না, তো আপনি এখানে কি দিবেন? আপনি এখানে ইউনিভার্সিটি অ্যাড্রেস দিয়ে দিবেন যে আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেস। এখানে আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? স্টেট দিয়ে দিবেন, স্টেট যদি অ্যালাবামা হয় অ্যালাবামা দিয়ে দিবেন। সাপোজ আমি জাস্ট যেটা যেটা আমি ভিডিও শর্ট করার জন্য শর্টকাটে বলে যাচ্ছি, এগুলো আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন, এগুলোর জন্য বেশি ব্যাখ্যা করা লাগবে না। আচ্ছা, জিপ কোড ধরলাম একটা, ধরে দিয়ে দিলাম। ফোন নাম্বার যে কোনো একটা আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস যে কোনো একটা জিনিস আপনি ইমেল দিয়ে দিলেন, @gmail.com, যে কোনো একটা জিনিস আপনি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। সেভ, কন্টিনিউ অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো ইউএস পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এই যে আমরা ইনফরমেশনটা দিলাম, অনেক সময় দেখা গেছে যে আমরা ইউনিভার্সিটি অ্যাড্রেস দিছি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে I-20তে যার নাম থাকে তার কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে। তো তার ইনফরমেশন আপনি কোথায় খুঁজে পাবেন? তার ইনফরমেশনগুলো আপনি ওয়েবসাইটে খুঁজে পাবেন, যে আপনার ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুঁজে পাবেন। যদি না পান তাহলে ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়ে দেবেন। এগুলো তো ম্যাসিভ কোনো ইস্যু না। তবে অবশ্যই আপনাকে এমন ইনফরমেশন দিতে হবে যেখানে ওরা এনকোয়ারি করে আপনাকে পায়। আচ্ছা, দেন আমরা ফ্যামিলি ইনফরমেশনে চলে যাই। ফ্যামিলি ইনফরমেশনে যাওয়ার পরে এখানে আপনি হচ্ছে রিলেটিভদের ইনফরমেশন দিবেন, ফাদার্স ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ। আপনি ফাদার্স নেম, আপনি সারনেম, অ্যাগেন সারনেম হচ্ছে পরের অংশ, নামের পরের অংশ, আর গিভেন নেম হচ্ছে নামের আগের অংশ। যাক, মাদার্স ফুল নেম আমি এখানে ডু নট নো দিয়ে দিলাম, যদি এখানে কাজ করবে কিনা আমি জানি না, তবে আপনারা অবশ্যই ইনফরমেশন দিবেন। এমনকি হচ্ছে আপনারা ডেট অফ বার্থ দিবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ। ইজ ইউর মাদার ইন দ্য ইউএসএ? নো, অফকোর্স নো হবে, আমাদের ক্ষেত্রে নো হবে। আর যাদের, হ্যাঁ, এখানে কিছু কথা আছে। এখানে হচ্ছে যে অনেকেরই মা বাবা বা দেখা গেছে যে রিলেটিভ ইউএসএ থাকে। তো বিশেষ করে যদি মা বাবা আপনার ইউএসএ থাকে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে, কারণ হচ্ছে
ইউএস অ্যাম্বাসি কিন্তু আপনাদের কোনো ইনফরমেশন জানে না এমন কিন্তু না। তো অবশ্যই চেষ্টা করবেন যে সঠিক ইনফরমেশন দেওয়ার। এখানে যদি আপনার মা যদি ইউএসএ থাকে বা আপনার আত্মীয়স্বজন যদি ইউএসএ থাকে তাহলে অবশ্যই ইউএস দিবেন। আর কিছু কিছু ক্ষেত্রে দিবেন না, সেটা আমরা অন্য ভিডিওতে, একটা শর্ট ভিডিওতে আমরা করব, সেটা আলাদা ব্যাপার। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ, ইমিডিয়েট রিলেটিভস নট ইনক্লুডিং ইয়ার প্যারেন্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস? এখানে যদি আপনার কেউ থাকে, ইমিডিয়েট বলতে কি বোঝায়? ইমিডিয়েট বলতে বোঝায় যে আপনার চাচা, তারপরে আপনার বাবা মা, তারপর আপনার ভাই বোন, আদারওয়াইজ আর কেউ না। আদারওয়াইজ কেউ কিন্তু আপনার ইমিডিয়েট রিলেটিভ না। হ্যাঁ, তো আদারওয়াইজ ক্ষেত্রে আপনি নোয়ে দিবেন। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস? হ্যাঁ, এখানে আসে আপনি আপনার যদি কোনো রিলেটিভ থেকে থাকে, ফুফু, খালা, মামা, যে কোনো রিলেটিভ যদি থেকে থাকে, আঙ্কেল, যে কোনো রিলেটিভ যদি থেকে থাকে, তাহলে আপনি সেখানে ইয়েস দিবেন, আর না নো। তারপর আমরা সেভ অপশনে চলে যাব, চলে গিয়ে সেভ দিব, সেভ দিয়ে আমরা পরের ইনফরমেশনে চলে যাব। স্পাউস ইনফরমেশন। হ্যাঁ, স্পাউস ইনফরমেশন, তা আপনার যদি স্পাউস থাকে তাহলে আপনি স্পাউস দিবেন। তো এখানে যে আমার এখানে স্পাউস ইনফরমেশন আসলো, এটা কিভাবে আসলো? ওই যে আমি যখন আমার পার্সোনাল ইনফরমেশনে যখন আমি স্পাউস দিছি, যার কারণে আমার এখানে স্পাউস আসছে। তো স্পাউস মানে কি? স্পাউস মানে হচ্ছে আমার ওয়াইফ, আর আপনারা যারা মেয়ে আছেন তাদের জন্য হবে স্পাউস মানে হাজব্যান্ড। তো স্পাউসের ইনফরমেশন আপনারা এখানে দিবেন। তো আমি যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে ওখানে স্পাউস পার্সোনাল ইনফরমেশন আমি ম্যারিড দিলাম, ওই জন্য আমার এখানে স্পাউস হবে। আমি এখানে যে কোনো কিছু দিয়ে দিই, এখানে আমার এত সময় নষ্ট করে কারো নাম দেওয়ার দরকার নেই। তার ডেট অফ বার্থ অ্যাগেন যা ভালো লাগে আমি দিই। স্পাউস কোন দেশে, কোন দেশীয় সেটাও আপনি দিয়ে দিবেন, মানে কোন দেশের নাগরিক সেটাও দিয়ে দিবেন। সিটি দিবেন অবশ্যই, কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। স্পাউসেস অ্যাড্রেস সেম অ্যাজ হোম অ্যাড্রেস। ওকে, যাদের স্পাউস আছে, যাদের যাদের স্পাউসের ইনফরমেশন দিবেন, তারা হচ্ছে আছে, অনেকের ক্ষেত্রে আছে যে স্পাউসের ইনফরমেশন মানে স্পাউসের বাসা আর আপনার বাসা সেম, আপনার বাসার অ্যাড্রেস আর স্পাউসের বাসার অ্যাড্রেস সেম। তো সেক্ষেত্রে আপনারা সেম অ্যাজ হোম অ্যাড্রেস দিবেন, দিয়ে হচ্ছে আপনারা পরের সেভ করে ফেলবেন, বা এটাই হচ্ছে আপনার ইনফরমেশন। আর যাদের স্পাউসের ইনফরমেশন আলাদা থাকে, যেমন অনেকেরই স্পাউসের পাসপোর্টে দেখা গেছে যে পার্মানেন্ট অ্যাড্রেস বাবার বাড়ি থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা আদার্স দিবেন, যেমন আদার্স দিয়ে আপনারা আদার্সে চলে গিয়ে আপনারা সেখানে আদার্স দিবেন। তো আমরা এক্ষেত্রে আমরা সহজে বুঝার সুবিধাতে আমরা সেমটা দিয়ে দিলাম, সেভ করলাম। আচ্ছা, সেভ হয় নাই, কেন সেভ হয় নাই? কারণ হচ্ছে এখানে আমি একটু বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, সেভ সেভ করলাম। এরপরে আমরা চলে যাব ওয়ার্ক স্ল্যাশ এডুকেশন স্ল্যাশ ট্রেনিং, প্রেজেন্ট ওয়ার্ক। আসুন, আপনার DS-160-তে যত কিছু আছে এর মধ্যে ভিসা আপনাকে কিসের উপর ডিপেন্ড করে দিবে সেটার অন্যতম একটা মানে জায়গা হচ্ছে এটা, অন্যতম একটা ইনফরমেশন হচ্ছে এটা, যে প্রেজেন্ট ওয়ার্ক স্ল্যাশ এডুকেশন স্ল্যাশ ট্রেনিং ইনফরমেশন। এই যে জায়গাটা, এটা খুবই দক্ষতার সাথে আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা নিয়ে আমি এখন ভিডিওতে বেশি কথা বলবো না, কারণ এখন যদি ভিডিওতে বলি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে আপনাদের যে কীভাবে ইনফরমেশনগুলো দিবেন সেটাই দেখাই দিই। পরে এর নেক্সট একটা ভিডিও করব এই প্রেজেন্ট ওয়ার্কগুলো আপনারা কী দিলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি আপনারা চান্স পাবেন। আচ্ছা, তো এক্ষেত্রে আমি যে কোনো একটা জিনিস দিয়ে দিই, যেমন আমাদের নর্মালি হচ্ছে আমরা স্টুডেন্ট থাকি, আমরা স্টুডেন্ট দিয়ে দিলাম। তো স্কুলের নাম ধরেন আপনার চিটাগাং কলেজ দিয়ে দিই, চিটাগাং কলেজ কলেজ দিয়ে দিলাম, চিটাগাং কলেজ। স্ট্রিট অ্যাড্রেস সামথিং দরকার নাই, সিটি চিটাগাং, কিছু আমি আমার মতো করে পুরোট করে দিলাম, ঠিক আছে? যে এখানে হচ্ছে শুধু আপনার প্রাইমারি অকুপেশন, আপনি বর্তমানে কী করতেছেন সেটার ব্যাপার। এখানে আপনি চাইলে আনএমপ্লয়েডও দিতে পারেন, বাট না দেওয়াই বেটার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখানে আপনি যেখানে ভর্তি আছেন, যে জায়গায় ভর্তি আছেন সেটার ইনফরমেশন দিবেন। আমি এখানে জাস্ট ডাজ নট অ্যাপ্লাই দিয়ে আমি কোনো রকম বেগে যাচ্ছি, কারণ আমার এখন এত সময় দিয়ে এগুলা বসানোর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, বাংলাদেশ স্টার্ট ডেট, কবে থেকে আপনি স্কুল শুরু করছেন সেই স্টার্ট ডেটটা দিবেন আপনি। অনেকেরই জানা থাকে না, জানা না থাকলে আপনারা অবশ্যই কী করবেন হচ্ছে
জানুয়ারি থেকে দিয়ে দিবেন, যেহেতু আমাদের একাডেমিক ইয়ারগুলো শুরু হয় জানুয়ারি থেকে ওই হিসাবে। মান্থলি ইনকাম, যেহেতু হচ্ছে আমি স্টুডেন্ট, মান্থলি ইনকাম আমার নাই, যেহেতু স্টুডেন্টের জায়গায় যদি আমি কোনো জব দিতাম তাহলে আমার মান্থলি ইনকাম থাকতো। ব্রিফলি ডিসক্রাইব ইউর ডিউটিস, এটা নিয়েও আলাদা একটা ভিডিওতে কথা বলবো। তো এটা নিয়ে এখানে আপনি জাস্ট হচ্ছে স্টুডেন্টদের কী কী ডিউটি থাকে, আপনি কী কী কোন কোন টপিক্সে পড়ালেখা করেন। যেমন সাপোজ একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আই এম স্টাডিং computer science in চিটাগং ইউনিভার্সিটি, সাপোজ আমি কথার কথা দিতেছি আর কি, চিটাগং ইউনিভার্সিটি, অ্যান্ড my duty is to attend classes and do homeworks and assignments that are given to me and I try as much as possible to maintain a greater grade. সাপোজ এরকম একটা, মানে এটা হচ্ছে জাস্ট ডিউটিজ, আপনি কি করেন এটার জন্য, এটা বল, আর কিছু না। জাস্ট আমি এইটার উপর দিয়ে কোনো রকম চলে যাচ্ছি, এটাই হচ্ছে ইনফরমেশন, আমি সেভ দিয়ে পরের ইনফরমেশন চলে যায়। এখন আসেন, প্রেজেন্টটা আমরা আগে পেলাম, হ্যাঁ, এরপরে আসবো আমরা প্রিভিয়াস। আপনার অতীতে কি কি জব ছিল, তো ওয়ার ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড, নো হলে নো, ইয়েস হলে ইয়েস। ইয়েস হলে আপনাকে কিন্তু প্রিভিয়াসলি এমপ্লয়েডমেন্টের যে কোম্পানি বলেন, যে প্রাইভেট ইনস্টিটিউশন বলেন, সেখানে যে আপনি কাজ করছেন তাদের ইনফরমেশন দিতে হবে, তাদের অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, হাবিজাবি। ওয়ার ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড, আমি নো দিয়ে দিলাম। হ্যাভ ইউ অ্যাটেন্ডেড এনি এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যাট আ সেকেন্ডারি লেভেল অফ অ্যাবাভ। সো বেসিক্যালি আমাদের তো, আমরা যারা হায়ার স্টাডিজের জন্য আসবো, অবশ্যই আমাদের সেকেন্ডারি লেভেল অবশ্যই থাকবে। তো এক্ষেত্রে আমাদের ইনস্টিটিউশন নেম দিয়ে দিব, স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ তাদের অ্যাড্রেস, সিটি অ্যান্ড এভরিথিং, কোর্স অফ স্টাডি। তো অনেকেই বলে থাকেন যে ভাইয়া আমি তো এসএসসি করছি, তো এসএসসির কোর্স অফ স্টাডি কী দিব, তো আপনি এখানে যদি এসএসসি সায়েন্স নিয়ে করে থাকেন তাহলে সায়েন্স দিবেন, আর যদি আপনি কমার্স দিয়ে করে থাকেন তাহলে কমার্স দিবেন, আর আর্টস নিয়ে করে থাকলে তাহলে আর্টস দিবেন। এইভাবে হচ্ছে আপনি করবেন, এখানে কোর্স অফ স্টাডিটা আপনি এভাবে লিখবেন। ডেট অফ অ্যাটেন্ডেন্স, অনেকেই বলে থাকে যে ডেট অফ অ্যাটেন্ডেন্স মনে নেই তাদের, তো মনে না থাকলে জানুয়ারির 1 তারিখ থেকে দিয়ে দিবেন। এটা খুবই বেসিক একটা জিনিস, এটা নিয়ে কখনো কোনো ইস্যু হবে না, এটা সাধারণ বিষয় এগুলা। এরপরে আসেন, তো আপনি ধরুন প্রথমে অবশ্যই মনে রাখবেন, ফিল আপ করার সময়, আপনার ডিএস ফর্ম ফিল আপ করার সময় আপনার এইচএসসি সবার আগে আসবে, উপরে আসবে। আপনার যদি ব্যাচেলর থাকে ব্যাচেলর আসবে সবার উপরে, তারপর আসবে এইচএসসি, তারপর আসবে এসএসসি। তো অবশ্যই আপনারা দিবেন, এসএসসি পর্যন্ত দিবেন, এসএসসি এইচএসসির বেশি দেওয়া লাগে না। অ্যাড আনাদার দিলে আপনাদের নিচে আরও ইনস্টিটিউশন চলে আসবে, দিতে পারবেন ইনফরমেশন। অর্থাৎ এখানেও আপনি আপনার কোন স্কুল থেকে পড়াশোনা করছেন, এসএসসি কমপ্লিট করছেন, তাদের অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি, কোর্স অফ স্টাডি, অ্যাগেন একই জিনিস, এক্সট্রা কিছু না। আমি জাস্ট এখানে নো দিয়ে দিলাম, নো দিয়ে আমি কোনো রকম এখান থেকে ভাগি, হ্যাঁ, কারণ হচ্ছে আমি আমার ভিডিওটা শর্ট করার চেষ্টা করতেছি, কারণ নাহলে এটা বেশ বোরিং হবে, অনেক লং হয়ে যাবে ভিডিও, ওই জন্য। আর কিন্তু আমি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না, কারণ এগুলো সবই সিম্পল, এগুলোর জন্য কখনো এজেন্সির কাছেও যাওয়া লাগে না, যেটা সত্য কথা। মানে এজেন্সিরা আসলে এইগুলাই করে, তো এইগুলা করে হচ্ছে তারা হাজার হাজার টাকা কাটিয়ে নেয় আর কি, যেটা আসলে আফসোসজনক কি জানেন, আমাদের দ্বারা তো প্রতারণা করা হয় না, বা আমার দ্বারা প্রতারণা করা হয় না, নাহলে আমি প্রতারণা করতে পারলে আমিও হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে 20,000 টাকা করে নিতাম এই ফর্ম ফিল আপ করার জন্য, যেটা করতে আমার না হলে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। এই, ডু ইউ বিলং টু এ ক্ল্যান অর ট্রাইব? নো, আমরা নর্মালি কোনো ক্ল্যানে থাকি না, তবে যারা চাকমা আছেন, মারমা হয় যদি কেউ থাকে, তাদের জন্য কিন্তু এটা ইয়েস হবে। প্রোভাইড এ লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি বেঙ্গালি দিবেন, বেঙ্গালি দিবেন, তারপরে অ্যাড অ্যানাদার দিয়ে আপনারা হচ্ছে ইংলিশ দিবেন, তারপরে যারা হচ্ছে হিন্দি পারেন আপনারা হিন্দি দিবেন, এভাবে। হ্যাভ ইউ ট্রাভেলড এনি আদার কান্ট্রিজ উইদিন দ্য লাস্ট 5 years? নো। অনেকেই আছে যারা ট্রাভেল করছেন, তাদের জন্য ইয়েস দিবেন। তো ভিসা পাওয়ার ক্ষেত্রে ট্রাভেলকে আসলে কাজ করে কিনা সেটা অন্য টপিকস, তবে থাকলে দিবেন আর না থাকলে দিবেন না। আর কোন কান্ট্রিতে গেছেন সেটা দিবেন।
আর এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে লাস্ট 5 ইয়ার্স, তো অনেকে আছে যে 5 বছর আগে গেছেন, না 5 বছর আগে গেলে সেটা কাউন্ট হবে না। তো 5 বছরের মধ্যেই যে যদি গিয়ে গিয়ে থাকেন তাহলে সেটা দিবেন। 5 বছরের একদিন আগেও যদি যান সেটা আপনাকে দেওয়া ঠিক হবে না আপনার। হ্যাভ ইউ বিলংড, আমি নো দিয়ে দিই এখানে। হ্যাভ ইউ বিলংড টু কন্ট্রিবিউটেড টু অর ওয়ার্ক ফর এনি প্রফেশনাল সোশ্যাল অর চ্যারিটেবল অর্গানাইজেশন, ইয়েস দিবেন। অবশ্যই অবশ্যই আপনারা ইয়েস দিবেন। কারণ হচ্ছে আপনাকে বুঝাতে হবে যে আপনি একজন অ্যাক্টিভ স্টুডেন্ট। হ্যাঁ, আপনি একজন অ্যাক্টিভ স্টুডেন্ট, আপনি কোনো আম, মানে ক্লাস গোনা স্টুডেন্ট না। তো আপনাকে একটা অ্যাক্টিভ স্টুডেন্ট বুঝাতে হলে আপনি অবশ্যই ইয়েস দিবেন। এখানে ব্লাড ডোনেশনে আমাদের দেশে বিভিন্ন নন প্রফিট ব্লাড ডোনেশনের বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারপরে আপনার গরিবদের জন্য কাজ করে এরকম অর্গানাইজেশন আছে, তাদের ইনফরমেশন দিবেন। আপনি তাদের হয়ে কাজ না করলেও দিবেন, কারণ হচ্ছে এতে করে আপনার প্রোফাইলটা সুন্দর হবে। আমি এক্ষেত্রে নো দিয়ে দিলাম। Do you have any specialized skills or training such as firearms, explosives, nuclear, biological or chemical experience? So যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন অথবা আপনার কেমিস্ট বলা যায়, তারা এখানে ইয়েস দিবেন। আমার ক্ষেত্রে না, সো নো। হ্যাভ ইউ এভার সার্ভ, যারা মিলিটারিতে সার্ভ করছেন তারা ইয়েস দিবেন, আর না হলে না। হ্যাভ ইউ এভার সার্ভড ইন, বিন এ মেম্বার অর বিন ইনভলভ উইথ এ প্যারামিলিটারি ইউনিট, এগুলাতে আমাদের নোই হবে সবার, এখানে এখানে কারো ইয়েস হবে না। আচ্ছা, দেন আমরা চলে যাই ব্যাকগ্রাউন্ড, সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে এখানে আমি আপনাদেরকে সোজা কথা বলি, এখানে প্রায় সবই নো হবে, কিন্তু আপনি তাও পড়বেন, আনামান্দা নো দিয়ে চলে যাবেন না, পড়বেন যে কি লেখছে। ডু ইউ হ্যাভ এ কমিউনিকেবল ডিজিজ অফ পাবলিক হেলথ সিগনিফিকেন্স, আমার কি কোনো ডিজিজ আছে কিনা। এই যে ডিজিজগুলো যেমন ক্যানক্রয়েড, গনোরিয়া, গ্রানুলোমা, ইনগুইনাল, এগুলো উচ্চারণ করতেও পারি না, তো এগুলো আছে কিনা। তো এগুলো নর্মালি আমাদের কাউ থাকে না, তো আমরা এগুলো নই দিব। আপনার কোনো মেন্টাল অথবা ফিজিক্যাল ডিসঅর্ডার থাকলে তাহলে আম, এটা এখানে ইয়েস দিবেন, আর নাহলে নো। নর্মালি নোই দেয় সবাই। আর ইউ হ্যাভ নো, এগুলা নো দিবেন, কারণ এগুলো ইয়েস দিলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সমস্যা হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, কারো যদি সত্যি মেন্টাল কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস দিবেন, কারণ এক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা পেতে পারেন। হ্যাভ ইউ বিন অ্যারেস্টেড অর কনভিক্টেড ফর এনি অফেন্স অর ক্রাইম ইভেন দো সাবজেক্ট অফ এ পার্ডন, অ্যামনেস্টি অর আদার সিমিলার অ্যাকশন? নো। Have you ever violated or engaged in a conspiracy to violate any law relating to controlled substances? No. এগুলা সবগুলোই হচ্ছে যে আপনি নিয়ম কানুন ভাঙছেন কিনা, আপনি কোনো গাঞ্জুটটা কিনা, এগুলার ইনফরমেশন সোজা হিসাব। হ্যাঁ, আর ইউ কামিং টু দি ইউনাইটেড স্টেটস টু এঙ্গেজ ইন প্রস্টিটিউশন অর আনলফুল কমার্শিয়ালাইজড ভাইস অর হ্যাভ ইউ বিন এঙ্গেজড, মানে আপনি দেহ ব্যবসায় ছিলেন কিনা বা এগুলা হাবিজাবি, এগুলো সব নই দিবেন। অ্যাটলিস্ট আমি এতটুকু বলতে পারি এগুলো মোটামুটি সব নই হবে, একটা ইয়েস হবে না বেশিরভাগ স্টুডেন্টদের জন্য, কারণ আমরা স্টুডেন্ট, আমরা এগুলো আমাদের থাকার কথা না। আর যদি কারো থাকে সে আসলে ইউএসএ না আসাই বেটার। হ্যাঁ, এগুলো সবই মোটামুটি নো হবে। এগুলো আমি সব পড়ে শোনাতে গেলে আমার অনেক সময় লাগবে, যেটা আমি করব না। আর ইউ এ মেম্বার অফ অর রিপ্রেজেন্টেটিভ অফ এ টেররিস্ট অর্গানাইজেশন, আপনি কি টেররিস্ট, আপনি কেন ইয়েস দিবেন। তো এগুলো মোটামুটি সব নোই হবে, এগুলোতে স্পেশাল কিছু নেই। তো আমি এখানে একটা কথা বলবো, ইউএস অ্যাম্বাসি বা ইউএস যদিও টেকনোলজির দিক দিয়ে অনেকে গিয়ে বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিক দিয়ে অনেকে গিয়ে, কিন্তু তাদের ভিসা অ্যাপ্লিকেশন ভাই পুরাই হচ্ছে মানে ব্যাকডেটেড, তারা কবে যে এগুলো আপডেট করবে আল্লাহই ভালো জানে। ওকে, দেন আমরা সিকিউরিটি ব্যাকগ্রাউন্ড লাস্টটাতে চলে আসলাম। হ্যাভ ইউ এভার সট টু অবটেইন অর অ্যাসিস্ট আদার্স টু অবটেইন এ ভিসা বেনিফিট বাই ফ্রড? সো এখানে হচ্ছে ফ্রডের মাধ্যমে, মানে ভুয়া কোনো ওয়ে আপনি অবলম্বন করছেন কিনা। অফকোর্স নো দিবেন। হ্যাভ ইউ বিন এভার রিমুভড অর ডিপোর্টেড ফ্রম এনি কান্ট্রি? সো এখানে আপনি অবশ্যই ইয়েস দিবেন যদি আপনার কোথাও থেকে ডিপোর্ট করে থাকে, কারণ আর যদি আপনি মিথ্যা কথা বলেন এটা কিন্তু ভিসা জানবে যে আপনাকে ডিপোর্ট করা হয়েছিল। তো এই জন্য অবশ্যই ডিপোর্ট যদি হয়ে থাকেন কোথাও থেকে ইয়েস দিবেন, আর আদারওয়াইজ নো। দেন লাস্ট পার্ট,
এগুলো সবই হচ্ছে ওদের ল, আর হচ্ছে ট্যাক্স আপনি ফাঁকি দিবেন কিনা বা ট্যাক্স দিবেন কিনা ওই বিষয়গুলোই আর কি। নাথিং স্পেশাল, এগুলো নোই দিবেন, তবে অবশ্যই অবশ্যই পড়ে নো দিবেন। এগুলো নোই হবে, সবগুলো নোই হবে। আর ধরুন সাপোজ আপনি বুঝতে পারতেছেন না যে আপনি নো হবে নাকি ইয়েস হবে, তখন আপনি কি করবেন, পুরো লেখাটা কপি করে ইংলিশ টু বাংলা দিয়ে আপনি দেখবেন যে এটার মিনিংটা কি, বাংলা মিনিংটা কি, যদি ইংরেজি বুঝতে কষ্ট হয় আপনার। অ্যাডিশনাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন, হোয়াট ইজ দিস, দিস এটা হচ্ছে যে আপনি বাংলাদেশে, হুম, ধরুন আপনার কোনো সমস্যা হলো ইউএসএতে, তখন বা আপনি পাসপোর্ট হারাই গেল, বা পাসপোর্ট আপনি নিচ্ছেন না, বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন না, তখন কার সাথে যোগাযোগ করবে, তো এটা হচ্ছে তাদের জন্য, এটা হচ্ছে অ্যাডিশনাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। আপনার ফ্রেন্ড হতে পারবে, এই অ্যাডিশনাল ইনফরমেশন আপনি আপনার ফ্রেন্ডের দিতে পারবেন, কোনো ইমিডিয়েট রিলেটিভ ছাড়া। আপনি আপনার মানে একেবারে রক্ত ব্লাড রিলেটেড যারা, তাদের ছাড়া যে কোনো কারো ইনফরমেশন এখানে দিতে পারবেন, ফ্রেন্ড দিতে পারবেন, দুঃসম্পর্কে আত্মীয়দের দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট যা পারি হাবিজাবি দিয়ে যাই, কারণ এগুলো না হলে অনেক সময় লেগে যাবে, আমি এত বড় করতে চাই না। সো ভিডিও, তো এখানে সব কিছু সেম, কান্ট্রি, রিজন অ্যান্ড এভরিথিং সব কিছু সেম, নাথিং স্পেশাল। টেলিফোন নাম্বার ডাজ নট অ্যাপ্লাই দিয়ে আমি কোনো রকম ভাগলাম। again surname again, হুম, তো এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনারা দিবেন, এমন না যে আপনারা দিবেন না বা এগুলা কমাই দিবেন, এমন করবেন না। অ্যাডিশনাল পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইনফরমেশন 3-4 জনের দিতে পারলে 3-4 জনের দিবেন, ঠিক আছে, কখনো কমাই দিবেন না, কারণ কমাই দেওয়াটা একটা ব্যাড একটা ইমপ্রেশন ফেলবে ভিসা অফিসারের মনে, হ্যাঁ, এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাড়াই দেওয়ার, কমাই দেওয়ার না। আমি আবারও দিতে হবে আমারে। ডিএস ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেগুলো আমি পার্সোনালি আপনাদের সাথে শেয়ার করব, সেটা চেষ্টা করব আলাদা একটা ভিডিও করার, এখন না, কারণ একসাথে ভিডিও করা সম্ভব না, শরীরেও কাটতে হবে আমার একটু ব্যস্ততা আছে। আচ্ছা, এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পেজ, যে সেভিস ইনফরমেশন। তো হোয়াট ইজ সেভিস, তো এখানে ইউএসএতে আসার পরে দেখলাম ওরা হচ্ছে সেভিস বলে না, ওরা সিভিস বলে বা সিভিস বলে। তো সিভিস ইনফরমেশন বা সেভিস যেটাকে বলি আমরা, সেভিস ইনফরমেশনটা কি, সেভিস হচ্ছে আপনার সেভিসের ফুল ফর্মটা আমার জানা নাই, বাট সেভিসটা হচ্ছে আপনার ইনফরমেশন, আপনি যে স্টুডেন্ট সেই ইনফরমেশন। তো সেভিস আইডিটা আপনি কোথায় পাবেন, সেভিস আইডিটা হচ্ছে আপনার I-20তে, যে বড় করে I-20-র উপরে যে এন, প্রথমে এন থাকে, পরে মেবি 8 সংখ্যা বা 12 সংখ্যার যে ইয়েটা থাকে, সেটাই হচ্ছে সেভিস আইডি। আপনি সেখানে সেটা দিবেন, এন সামথিং আপনি দিলেন, হ্যাঁ, তারপর নেম অফ স্কুল, আপনি যে স্কুলে যেতে চাচ্ছেন সেই স্কুলের নাম দিবেন, অর্থাৎ স্কুল বলতে ইউনিভার্সিটি হোক বা যেটা হোক, যে কোনো ইনস্টিটিউশন, ক্যান্ট স্টেট ইউনিভার্সিটি আমি দিলাম। কোর্স অফ স্টাডি দিবেন, আপনার মেজর কি সেটা দিবেন, এনিথিং কমিউনিকেশন দিবেন, আপনি যেটাই আপনার ভালো লাগে সেটাই দিবেন। স্ট্রিট অ্যাড্রেস, সিটি, অ্যাগেন সিটি, যা ভালো লাগে আপনার। স্টেট, যে স্টেটের আপনি যাবেন সেই স্টেটের দিবেন। পোস্টাল কোড, অ্যাগেন পোস্টাল কোডও সেম, আপনার ওই ইউনিভার্সিটির পোস্টাল কোড দিয়ে দিবেন, সেভ দিবেন, সেভ দিয়ে পরে চলে যাবেন। আচ্ছা, ভেরিফাই কারেক্ট, ওকে। 9 সংখ্যা, হ্যাঁ, তো সেভিস হচ্ছে মোট 9 সংখ্যা, টোটাল 10 সংখ্যার হচ্ছে সেভিস। তো আমাকে এখানে সেভিস ওরা দিতে বলতেছে, তো আমি এখানে সেভিস ইনফরমেশন, আমার কাছে তো আমি সেভিস দেওয়ার মতো কোনো সেভিস নাম্বার নাই, ঠিক আছে, তাই জন্য আমি কোনো সেভিস এখানে দিচ্ছি না। দেখি আমি ফটোতে যেতে পারি কিনা দেখি, না ফটোতে ওরা আমাকে যেতে দিচ্ছে না, তো আমি একটা কাজ করি, সেভিস এখানে আমি, আচ্ছা, হ্যাঁ সেভিস নিয়েছে। এবার আমরা ফটোতে চলে যাব, নেক্সট অপশনটায়। তো ফটো কি, ফটো স্টার্টিং November 1, 2016 আই গ্লাসেস উইল নো লঙ্গার বি অ্যালাউড ইন নিউ ভিসা ফটো। সো আপনি যদি চোখে চশমা পরেনও, আপনি চশমা পরে ছবি তুলতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যারা চশমা ছাড়া চলতেই পারে না, তারা এমনভাবে চশমা পরতে পারবে যাতে করে তাদের একদম পরিষ্কার চশমা হয়, তবে চশমা না পরাই বেটার, সোজা হিসাব।
এখানে আপনি আপনার ছবি দিবেন। আসুন আপনি আপনার ছবিটা কোনোভাবে আপনি বুঝতে পারতেছেন না আপনি কী ছবি দিবেন। সাপোজ আপনি ছবি দিলেন, এটা কোনোভাবে নিচ্ছে না। আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন, যে ইউএস ভিসা ফটো রিকোয়ারমেন্ট, হ্যাঁ, রিকোয়ারমেন্ট, এটা যদি গুগলে সার্চ দেন আপনাকে এখানে চলে আসবে ফটো রিকোয়ারমেন্টস ডট ট্রাভেল ডট সিওভি। এখানে আসার পরে আপনি এখান থেকে আপনার ছবিটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে দেখছি স্টার্ট ফটো টুল, এখানে যদি আপনি আপনার ছবিটা আপলোড করেন তাহলে ওরাই বলে দিবে যে আপনার ছবির কাহিনী কি, আপনার ছবি কি সাইজে ছোট, ছবি কি আপনি বাঁকা তুলছেন, তারপর ছবি কি বেশি বড়, ছবি কি বেশি ছোট, তো আপনি এই অনুযায়ী ছবি তুলবেন। তো সব থেকে সহজ উপায়টা হচ্ছে কি, সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি যখন একটা স্টুডিওতে যাবেন ওদেরকে বলবেন যে আপনি ইউএস F1 ভিসার জন্য ছবি তুলবেন, সরি F1 বলতে হবে না, ইউএস ভিসার জন্য ছবি তুলবেন, তো 2x2, এটা 2x2 হবে। তো ওরাই হচ্ছে আপনার ছবি তুলে দিবে, এমনকি হচ্ছে ওরাই আপনাকে মোটামুটি 2x2 ছবি আপনাকে হচ্ছে ডিজিটালি দিবে। তো আপনি ওটা প্রিন্টও করে নেবেন, পাশাপাশি প্রিন্ট করবেন আপনার 7-8 কপি, পাশাপাশি আপনি আপনার মোবাইলেও নিয়ে নেবেন। মোবাইলে নিয়ে নেবেন কারণ তাহলে আপনি মোবাইলে অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি ওয়েবসাইটে আপনি দিতে পারবেন ওই ছবিটা। হ্যাঁ, আচ্ছা, ফটো রিকোয়ারমেন্টটা পড়ি আমরা। ফটো রিকোয়ারমেন্টটা রিসেন্ট ছবি হতে হবে, অতীতের ছবি দেওয়া যাবে না। অ্যাটলিস্ট 6 মাসের ভিতরে ছবি দিতে হবে। ব্যাকগ্রাউন্ড হতে হবে যে কোনো একটা ফিল্ড কালার, হোয়াইট কালার হতে হবে নর্মালি। তারপরে ফেস ক্লিয়ার আসতে হবে, ঝাপসা আসতে পারবে না, সব কিছু ঠিকঠাক মতো আসতে হবে। এগুলো আপনারা যখন ছবি তুলবেন তখনই বুঝে ফেলবেন, এগুলো এত স্পেশাল কিছু না। তবে ছবি দিতে একটু সমস্যা হতে পারে, তো কিছু অ্যাডজাস্ট করে দিলে ছবি সুন্দর করে দেওয়া যায়। তো আমার ক্ষেত্রে আমি ছবি দিচ্ছি না আপাতত। আমি এখন আপাতত ছবি দেওয়া মতো ছবি আমার কাছে নাই। হয়তো থাকতে পারে, আমি দেখতে হবে ছবি আছে কিনা। বা এখানে কথা হচ্ছে যে আমার ছবি নিবি কিনা, হ্যাঁ, কারণ এখানে আমার তো ছবি থাকতে পারে আমার পিসিতে, কিন্তু লেটস সি আমার ছবি নেয় কিনা। আপলোড সিলেক্টেড ফটো, হ্যাঁ, ছবি নিছে। আপলোড সিলেক্টেড ফটো দেওয়ার পর ওরা ছবি নিছে। অ্যান্ড দেন কন্টিনিউ ইউজিং দিস ফটো, অ্যান্ড দেন হচ্ছে আপনি রিভিউতে চলে যাবেন। রিভিউতে চলে গেলে কাজ করতেছে না। সেভ দিবেন, আবার সেভ দেওয়ার পরে কনফার্ম করবেন, তারপর রিভিউতে যাবেন। রিভিউতে লিভ করতে বলতেছে, হ্যাঁ, তো রিভিউতে চলে যাবেন। এখন দেখেন, এই যে আপনি রিভিউতে আসলেন না, ধরেন আপনি যখন আপনার সকল ইনফরমেশন আপনার দেওয়া শেষ, এখন আপনি রিভিউ করবেন। তো এই রিভিউর অপশনে আসলে এই যে প্রিন্টের অপশনটা আপনি পাচ্ছেন না, প্রিন্টের অপশনে ক্লিক করে এই পুরো ইনফরমেশনগুলো প্রিন্ট করে ফেলবেন। অর্থাৎ কম্পিউটারে হোক মোবাইলে হোক আপনি সেভ করে ফেলবেন। তাহলে আপনি এরপরও বসে বসে দেখতে পারবেন যে না, হ্যাঁ, আমি এই ইনফরমেশনগুলো দিছি, আমার যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমি আবার, তখন আপনি চোখে পড়বে কোথাও ভুল করছেন কিনা। এভাবে আপনি প্রত্যেকটা পেজের, এই যে আমার এখানে প্রথমে আসছে কি পার্সোনাল অ্যাড্রেস, ফোন/পাসপোর্ট, এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এগুলো আপনি প্রিন্ট করে নেবেন। এরপর নেক্সট ট্রাভেলে যাবেন, ট্রাভেলে গিয়ে আবার এটাও প্রিন্ট করবেন। এরপরে দেন ইউএস কন্ট্যাক্টে যাবেন, এটাও প্রিন্ট করবেন। এভাবে আপনারা পুরো এটা প্রিন্ট করবেন। এরপরে আসবে কি, এরপরে আসবে আপনাদের এরপরে সবার পরে আপনি যখন এই রিভিউটা যখন কমপ্লিট করার পরে আপনাকে আসবে সাইনিং অপশন, অর্থাৎ সবার লাস্টে আপনি যে সকল ইনফরমেশন সঠিক দিলেন সেটা সাইনটা করবেন। এটি হচ্ছে সাইন অ্যান্ড সাবমিটের অপশন, ই সাইন এটাকে বলে। এখানে অনেকেই একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে ডিড এনিওয়ান অ্যাসিস্ট ইউ ইন ফিলিং আউট দিস অ্যাপ্লিকেশন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কখনোই ইয়েস দিবেন না। আপনার এজেন্সি করলেও আপনি অলওয়েজ নো দিবেন, কারণ আমরা স্টুডেন্ট, তো আমাদের জন্য অবশ্যই নো দেওয়াটাই হচ্ছে কি পারফেক্ট। কারণ আমরা ওয়েল ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, অ্যান্ড আমরা এটা কিন্তু ডিএস ফর্মটা ফিল আপ করতে পারার কথা, যেহেতু এটা খুবই সিম্পল। আপনার পাসপোর্ট নাম্বার এখানে দিবেন, অর্থাৎ আপনার ট্রাভেল ডকুমেন্ট। আমাদের জন্য ট্রাভেল ডকুমেন্ট মানেই হচ্ছে পাসপোর্ট। আর এখানে হচ্ছে এই যে কোডটা আছে 88963, এটা দিয়ে আপনি সাইন অ্যান্ড সাবমিট করবেন, অ্যান্ড দ্যাটস ইট।
অ্যান্ড দ্যাটস ইট। এরপরে কিন্তু আপনার কোনো কাজ নাই। এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে কনফার্মেশন। হ্যাঁ, এরপর একটা কনফার্মেশন আসবে। আমি সাইন ইন সাবমিট করব না, কারণ আমার কিছু এখানে আম, আমি আপাতত কিছু করব না, যেহেতু আমি এখান থেকে সাইন ইন সাবমিট করলে আবার কোথায় নেয়, তো আবার পাসপোর্টের ইনফরমেশন, আচ্ছা নাহলে করা যায় আমার ছবি, আমি নাহলে করেই দেখি না পাসপোর্ট, দেখি পাসপোর্ট নেয় কিনা। আচ্ছা, তো আমার ওই যে পাসপোর্ট নাম্বারটা দিলাম না উল্টাপাল্টা, ওইটা এটা অ্যাড হচ্ছে না, ঠিক আছে? তো ওইটা এটা সেম পাসপোর্ট নাম্বার হতে হবে। পাসপোর্ট নাম্বার যখন সেম হবে, এরপরে যখন আপনাকে হচ্ছে আপনি যখন কনফার্মেশনে যাবেন, কনফার্মেশনে যাওয়ার পর আপনাকে একটা পেজ দিবে। হ্যাঁ, সাপোজ ওটা দেখতে কেমন হবে আমি আপনাদেরকে দেখাই। DS160 কনফার্মেশন কনফার্মেশন পেজ। তো এখানে আসে আমি আপনাদেরকে দেখাই। তো সাপোজ এরকম হবে। হ্যাঁ, এরকম হবে আপনাদের এটা আপনারা এই যে পেজটা, এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা হচ্ছে ইমেল করার অপশন থাকবে, যে ইমেল কনফার্মেশন নিচেতে একটা অপশন থাকবে ইমেল কনফার্মেশন। ওখানে ক্লিক করলে আপনার যে ইমেলটা আপনি এখানে দিয়েছেন, ডিএস ফর্মে যে ইমেলটা দিয়েছেন, ওই ইমেলে কনফার্মেশনটা চলে যাবে। ওই কনফার্মেশনটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে। আর যে অথবা আপনি চাইলে এখান থেকেও আপনি ইমেল এই যে পিডিএফ আকারে যে কনফার্মেশনটা আছে, সেটাকে আপনি কম্পিউটার থেকে ডাউনলোড করে দোকানে নিয়ে, অথবা বাসায় যদি প্রিন্টার থাকে আপনি দোকানে নিয়েও পারবেন প্রিন্ট করে, এটাই আপনাকে নিয়ে যেতে হবে। তো এই কনফার্মেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ধরুন সাপোজ আপনার কোনো সমস্যা হলে অ্যাম্বাসিতে, তখন ওরা কিন্তু আপনার থেকে কনফার্মেশনটা চাইবে, কনফার্মেশন নাম্বারটা চাইবে। তো অবশ্যই কনফার্মেশন নাম্বারটা রাখবেন বা কনফার্মেশন পেজটা রাখবেন। এটা হচ্ছে আপনাদের কাজ। তো আসেন, আমাদের সব কিছু তো করা হলো। আমরা ডিএস ফর্ম ফিল আপ করলাম, তারপরে আমাদের নতুন করে হচ্ছে ডিএস এর যে কনফার্মেশন নাম্বারটা আসলো সেটা আসলো। এরপর আপনারা কি করবেন, এরপরে হচ্ছে সেটা ইউএস ট্রাভেল টক্স, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে গিয়ে ডেট নিয়ে থাকি, ইউএস অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ডেট সেটা নিয়ে থাকি, সেখানে আপনি আপডেট করবেন। কিভাবে আপডেট করবেন সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করতে হবে, কিছু করার নেই, কারণ একটা ভিডিওতে দেখানো পসিবল হচ্ছে না। তো আপডেট করবেন। তো সাপোজ আপনি আপডেট করার পর আপনি সব কিছু আপডেট করলেন, সব কিছু আপনার হালফিল সব কিছু আপনি সাবমিট করলেন, কিন্তু আপনার কিছু একটা ভুল চোখে পড়লো, যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো একটা ভুল আছে। কিছু না, কোনো সমস্যা নেই। আপনার হাতে যদি ইউএস অ্যাম্বাসির রুলস হচ্ছে যে ইন্টারভিউর 7 দিন আগে আপনাকে DS160 ফর্ম সাবমিট করতে হবে। তো সেই রুলস অনুযায়ী আপনার হাতে যদি 7 থেকে 8 দিন সময় থাকে, আপনি DS160 ফর্মটা রিট্রিভ কীভাবে করা যায় সেটা তো আমি দেখালাম। রিট্রিভ করে আপনারা হচ্ছে, বা আবার দেখায়, আমি যদি রিট্রিভটা যদি আপনারা ভুলে গিয়ে থাকেন, DS160 এটাতে গিয়ে ওয়েবসাইটটা একই ওয়েবসাইট গিয়ে আপনি জাস্ট হচ্ছে এখানে লোকেশনটা দিবেন, লোকেশন, দেন এই যে স্ক্রিনে যে কোডটা আছে সেটা দিবেন, JPH3 এই কোডটা দিবেন। দেওয়ার পরে রিট্রিভ অ্যান অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এখানে চলে যাবেন। এখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন, আপনার সারনেম চাইবে, সারনেম দিবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ চাইবে, ডেট অফ বার্থ দিবেন, আর হচ্ছে আপনার যে সিকিউরিটি কোয়েশ্চেন আছে সেটা চাইবে। তো সিকিউরিটি কোয়েশ্চেন আপনি সেট করতে পারবেন, সেটা হয় মায়ের নাম, না হলে ফেভারিট খাবারের নাম, অথবা স্কুলে থাকার সময় আপনার রোল নম্বর, অথবা যে কোনো জিনিস আপনার এখানে থাকতে পারে, সেটা আপনি বুঝে শুনে দিবেন। যেটা আপনি এমনটাই দিবেন যেটা আপনার মনে থাকে, যাতে আপনি পরে DS160 ফর্মটা রিট্রিভ করতে পারেন। এটা যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু খুব কষ্ট হয়ে যাবে রিট্রিভ করা, তখন নতুন একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই জন্য চেষ্টা করবেন যে মনে রাখার জন্য, অথবা কি করবেন, লেখার পরে একটা ছবি তুলে রেখে দিবেন, ব্যাস শেষ। আর আপনি বলবেন না কখনো, আর বললেও আপনি দেখে আবার করতে পারবেন, সমস্যা নেই। তো যখন আপনি রিট্রিভ করবেন, রিট্রিভ করে যখন কিছু এডিট করবেন, রিট্রিভ করলেই কিন্তু আপনার ডিএস ফর্ম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। তো যখন নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আবার আপনি এডিট করার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাকে একটা নতুন কনফার্মেশন দিবে। হ্যাঁ, ওই কনফার্মেশনটা থাকবে হচ্ছে নতুন নাম্বারটা। তো ওই কনফার্মেশনটা আপনি আবার ডাউনলোড করবেন, ডাউনলোড করে আবার প্রিন্ট করবেন, আর ওই কনফার্মেশন নাম্বারটা আপনি ইউএস ট্রাভেল ডক্সে আপডেট করবেন। আগে যেটা ছিল সেটা বাদ দিয়ে নতুন যেটা হয়েছে সেটা আপডেট করবেন। তো ইউএস ট্রাভেল ডক্সের জন্য আলাদা একটা ভিডিও দেখাবো, সেখানেও কিন্তু কনফার্মেশন ডাউনলোড করে নিতে হয়।
তো সেখানেও আপনার পাসপোর্ট ইনফরমেশন লাগবে, সেখানেও হচ্ছে আপনি কীভাবে ডেট নিতে পারবেন সেটারও একটা ভিডিও করে আমি দেখাবো। কোনো কিছু যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই বলবেন, আমি কমেন্ট করলেই হবে, আর কিছু না। কমেন্ট করলে যদি আমি মুখে বলাতে যদি আপনারা বুঝেন বা কমেন্টে রিপ্লাই দিলে যদি বুঝেন তাহলে অবশ্যই দিব, আর যদি না বুঝেন তাহলে ভিডিও করে দেখাই দিব বা একটা ইউটিউব শর্ট করে দেখাই দিব। থ্যাংক ইউ।